Yep, I guess এখন ঠিকঠাক আছে। হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, অ্যান্ড আপনাদের দয়া আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো বেসিক্যালি আজকে পাবলিক গ্রুপের একটা ক্লাস, প্রাইভেট গ্রুপের একটা ক্লাস, ওইটা ভাবলাম যে একটা পাবলিকলি নিয়ে দেখি কেমন হয়। অনেকদিন গ্রুপে ক্লাস নেওয়া হয় না, সো এর জন্য হলো একটা ক্লাস পাবলিকলি নিচ্ছি। এই ধরো আমি একটু পোলাপান একটু শেয়ার দিয়েছি, পোলাপান আবার আমার উপর চেতবে। আমি একটু দিয়েছি, দাঁড়াও একটু ওদের মানে যে গ্রুপে আমি একটু পোস্টটা খেলে দিয়েছি, দাঁড়াও। হ্যাঁ, হয়ে গেছে, ঠিক আছে, ওকে ওকে ওকে, হে ভাই। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, অ্যান্ড আমিও আছি আপনাদের দল মোটামুটি ঠিকঠাক। সো বেসিক্যালি এটা এইচএসসি 23-এর একটা ক্লাস, ঠিক আছে? এইচএসসি 23-এর যে ফার্স্ট পেপার ব্যাচ, সেই ফার্স্ট পেপার ব্যাচের একটা ক্লাস নিউটনিয়ান মেকানিক্সের। এবং এই ক্লাসটা বেসিক্যালি জড়তার ভ্রামকের উপর, ঠিক আছে? যে জড়তার ভ্রামক কেমন নির্ণয় করা লাগে। একটা ক্লাস অলরেডি চলে গেছে জড়তার ভ্রামকের। সো আজকে বেসিক্যালি জড়তার ভ্রামকের সেকেন্ড ক্লাস, যে কন্টিনিউয়াস বডি, যেগুলো যেখানে তোমার ঘূর্ণন অক্ষ থেকে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হয় ডিফারেন্ট, সেই কেসে কেমনে করে ইন্টিগ্রেশনের মাধ্যমে জড়তার ভ্রামক বের করা লাগে, সেইটা হলো এই ক্লাসে আমরা শিখবো আর কি। সো এইটা পাবলিকলি নেওয়ার একটা কারণ আছে। এটা যে শুধুমাত্র 23 ব্যাচের জন্য কাজে লাগবে তা না, আপনারা যারা 22 ব্যাচ আছেন বা অ্যাডমিশন স্টুডেন্ট আছেন তারাও চাইলে জিনিসটা শিখে নিতে পারেন। কোনো ক্ষেত্রে যদি প্রমাণ দিয়ে দেয় যে এই বস্তুর জড়তার ভ্রামক কত, অমুক বস্তুর জড়তার ভ্রামক কত, যেটা আপনার বইয়ে নাই, যেটা আপনার পরিচিত না, তখন আপনার কিন্তু সেই ফর্মুলার প্রমাণ করে আগানো লাগবে, ঠিক আছে? আজকের ক্লাসে বেসিক্যালি আমরা প্রমাণ শিখবো যে কেমনে করে জড়তার ভ্রামকের ফর্মুলা প্রমাণ করা লাগে, ঠিক আছে? সো একটু কষ্ট করে আমাকে একটু জানাইতে হবে যে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা। যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমি ক্লাস শুরু করে দিব। অ্যান্ড যারা এইচএসসি 23 ব্যাচ আছো, কষ্ট করে তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে পারো যদি তুমি চাও। এখানে জোর জবরদস্তি কিছু নাই, পুরোপুরি তোমার ইচ্ছা। তোমার যদি মনে হয় ক্লাসটা তোমার জন্য ইফেক্টিভ অ্যান্ড তোমার ফ্রেন্ডের জন্য ইফেক্টিভ হতে পারে, ইন দ্যাট কেস ইউ ক্যান শেয়ার দ্য ক্লাস। তোমার ফ্রেন্ডের সাথে তুমি একটু শেয়ার করতে পারো, হয়তো বা তারও উপকার হবে, ঠিক আছে? আর যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চাচ্ছ, এইচএসসি 23-এর যে ফিজিক্স ফার্স্ট পেপার ব্যাচ, চাইলে যে কোনো সময় এনরোল করতে পারো। ভেক্টর পড়ানো শেষ, নিউটনিয়ান মেকানিক্সের ক্লাস চলতেছে। কোর্স ফি মাত্র 1500 টাকা, পুরা কোর্সটার কোর্স ফি মাত্র 1500 টাকা, ঠিক আছে? ফিজিক্স ফার্স্ট পেপারের যে 7টা চ্যাপ্টার মিলিয়ে কোর্স ফি মাত্র 1500 টাকা, ঠিক আছে? দেখেন সবকিছু ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার, সব গুড, সবকিছু ক্লিয়ার, একদম ঠিকঠাক, চকচকা ঝকঝকা একদম। তাহলে আমি ক্লাস শুরু করতেছি। হ্যালো দাদা, হ্যালো, কি অবস্থা? আপনারা যারা ক্লাসটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার টাইম লাইনে বা আপনার বিভিন্ন গ্রুপে, আপ টু ইউ, আপনার ইচ্ছা। ওকে, সো আজকে আমরা যেটা বেসিক্যালি শিখবো যে কন্টিনিউয়াস বডির জড়তার ভ্রামক কেমনে বের করে। যেমন ধরেন জড়তার ভ্রামকের যে মেইন ফর্মুলা I=mr², আমরা যারা লাস্ট ক্লাস করছি বা যারা এর আগে জড়তার ভ্রামক পড়ছেন, বলেন তো এই ফর্মুলাটা কখন অ্যাপ্লিকেবল? এই যে I=mr², এই ফর্মুলা কখন অ্যাপ্লিকেবল হয়? যখন ঘূর্ণন অক্ষ হতে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হয় সেম। কি বললাম? যখন ঘূর্ণন অক্ষ হতে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব হয় সেম, তখন শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। অন্য কোনো কেসে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। যেমন ধরেন আপনি যদি এরকম কিছু একটা দেওয়া হয়, এই একটা অবজেক্ট আছে, র্যান্ডম একটা অবজেক্ট, আপনাকে বলেছে এই হলো আমাদের একটা ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই অবজেক্টটাকে ঘোরাও, ঠিক আছে? কি বলছে? এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই অবজেক্টটাকে ঘোরাও, রোটেট করাও। এই বস্তুর জড়তার ভ্রামক কত? এই I=mr² দিয়ে করা যাবে। তুমি বললা ভাই আমি I=mr² দিয়ে করবো। আমি বললাম ঠিক আছে, তুমি করতে চাও করো, আমার কোনো আপত্তি নাই। তুমি লিখলা I=mr², ঠিক আছে? তুমি m হিসাবে বস্তুর ভর বসাইলা, আর এর মান কত বসাবো ভাই? খেয়াল করো, বস্তুর এক একটা বিন্দুর দূরত্ব কি এক এক রকম, এক একটা বিন্দুর দূরত্ব কি এক এক রকম, এক একটা বিন্দুর দূরত্ব এক এক রকম। তুমি আর হিসেবে কার মান বসাবা, কোন দূরত্বটা বসাবা, কোনটা ঠিক করে বসানো সম্ভব না। সো এই কেসগুলোতে কিন্তু এইভাবে বস্তুর জড়তার ভ্রামক বের করা যাবে না। তাহলে কি করা লাগবে এই কেসগুলোতে? এই কেসগুলোতে যেটা করা লাগবে, বস্তুটাকে অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করা লাগবে। কি বললাম? বস্তুটাকে অসংখ্য ক্ষুদ্র ভাগে ভাগ করা লাগবে। কেমনে ভাইয়া? কেমনে? দেখো কেমনে, দেখো কেমনে। এই ধরো একটা ছোট্ট অংশ, এই ধরো একটা ছোট্ট, এই যে ধরো ছোট্ট, এই যে ধরো ছোট্ট, এরকম পুরা বস্তুটাকে কি করব? ছোট্ট ভাগে ভাগ করব। কি করব? পুরা বস্তুটাকে ছোট্ট ভাগে ভাগ করব। ভালো মতো খেয়াল করো, বস্তু যখন ঘুরবে, বস্তুর সাথে সাথে এই ছোট্ট ভাগগুলোও ঘুরবে। খুবই সিম্পল, যখন বস্তু ঘুরবে আমাদের, তখন কি বস্তুর সাথে সাথে এই ছোট্ট ভাগগুলোও কি করবে? ঘুরবে, রোটেট করবে, রাইট? সো এই ছোট্ট ভাগগুলোর একটা জড়তার ভ্রামক আছে। আমরা কি করব? এই ছোট্ট প্রত্যেকটা ভাগের জড়তার ভ্রামক বের করব। কেমনে?
দেখেন ভাই ভালো মতো খেয়াল করেন, ধরেন এই ছোট্ট ছোট্ট অংশগুলোর ভর হলো ডিএম, এই ছোট্ট ছোট্ট প্রত্যেকটা অংশের ভর কত ডিএম। আচ্ছা কোনো কিছু সামনে ডি লেখা মানে কি, সেটার ভ্যালু টেন্ডস টু জিরো, সেটার ভ্যালু টেন্ডস টু জিরো, তার মানে এই ছোট্ট অংশটা আসলে অনেক ক্ষুদ্র। যেহেতু অনেক ক্ষুদ্র আমরা অলমোস্ট একটা বিন্দুর মতো চিন্তা করতে পারি, তার মানে এই ঘূর্ণন অক্ষ থেকে এই দূরত্বটা কি কনস্ট্যান্ট। এখন যেহেতু এই অংশটার এই ছোট্ট অংশটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব সেম, তাহলে এই ছোট্ট অংশটার জড়তার ভ্রামক কত হবে যদি এই দূরত্ব আর হয়, এই ছোট্ট অংশটার জড়তার ভ্রামক হবে এই ছোট্ট অংশের ভর মাল্টিপ্লাইড বাই ঘূর্ণন অক্ষ থেকে এই ছোট্ট অংশের দূরত্বের স্কয়ার, এইটাই হবে এই ছোট্ট অংশটার জড়তার ভ্রামক। খুবই সিম্পল, বুঝতে পেরেছো কি করেছি, পুরো বস্তুটাকে ছোট্ট ছোট্ট অসংখ্য অংশে ভাগ করছি, ঠিক আছে। ভাগ করার পর একটা ছোট্ট অংশ নিছি যার ভর হলো ডিএম এবং ঘূর্ণন অক্ষ হতে এই ছোট্ট অংশটার দূরত্ব হলো আর, তাহলে ছোট্ট অংশটার ছোট্ট জড়তার ভ্রামক কত হবে, ডিআই ইজ ইকুয়ালস টু ডিএম আর স্কোয়ার্ড। বুঝছো, খুবই সিম্পল। এইভাবে এই বস্তুটাকে তুমি যতগুলা ছোট ছোট অংশে ভাগ করবা, প্রত্যেকটা ছোট ছোট অংশের ছোট ছোট জড়তার ভ্রামক বের করা লাগবে। তারপর ভাই আমাকে বলো জড়তার ভ্রামক কি রাশি, জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি, যেহেতু জড়তার ভ্রামক স্কেলার রাশি, তো সবগুলা ছোট্ট অংশের জড়তার ভ্রামকের যোগফলই তোমাকে কি দিবে, এই বস্তুর টোটাল জড়তার ভ্রামক। বুঝছেন? সো কনসেপ্টটা খুবই সিম্পল। আপনার প্রথম কাজ বস্তুটাকে অসংখ্য ছোট্ট ছোট্ট অংশে ভাগ করা, সেকেন্ড কাজ একটা সিঙ্গেল ছোট্ট অংশের জড়তার ভ্রামক বের করা, ঠিক এইভাবে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট অংশের জড়তার ভ্রামক বের করা, দেন সবগুলোকে যোগ করা, তাহলে কি হবে বস্তুর টোটাল জড়তার ভ্রামক বের হয়ে যাবে। ভাই খুবই সিম্পল, আবারও বলতেছি তোমার কাজ খুবই সোজা, কি বস্তুটাকে ছোট্ট ছোট্ট অংশে ভাগ করো, ছোট্ট ছোট্ট অংশে কি করো ভাগ করো, ভাগ করার পর কি করো ওই ছোট্ট ছোট্ট অংশগুলোর ছোট্ট ছোট্ট জড়তার ভ্রামক বের করো, দেন সবগুলা ছোট্ট ছোট্ট জড়তার ভ্রামককে যোগ করো, তাহলেই তুমি এই বস্তুর টোটাল জড়তার ভ্রামক পেয়ে যাবে। এবং এই যে যোগটা, এই যোগটা আমরা করব ইন্টিগ্রেশনের থ্রুতে। কিসের থ্রুতে করব, ইন্টিগ্রেশনের থ্রুতে। আই হোপ তোমাদের ইন্টিগ্রেশনের কনসেপ্ট কিছুটা হলেও আছে, না হলে আপাতত আমি যা বলি তাই বিশ্বাস করে যাও, যখন ম্যাথে ইন্টিগ্রেশন শিখবা তখন হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। কারণ ভাই এটা ম্যাথের একটা বিশাল একটা চ্যাপ্টার, এটার কনসেপ্ট তো আমার আসলে এই ক্লাসে দেওয়া সম্ভব না, বুঝতে পারছো। আমরা যোগটা কেমনে করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে, ঠিক আছে। যেহেতু কন্টিনিউয়াস বডি, যোগফলটা যেটা সেটা কেমনে করব, ইন্টিগ্রেশন বা যোগজীকরণের মাধ্যমে, বা যোগজীকরণের মাধ্যমে। এই দেখেন এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে আমি একদম 1 নাম্বার প্রবলেম দিয়ে ক্লাস শুরু করব। আজকে অনেকগুলো প্রবলেম সলভ করা লাগবে, সো একটু ফাস্ট জানাতে হবে। এখানে যে কয়টা কথা বলছি সেই কয়টা নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা। এটা কি বলতো, এটা হলো ছোট্ট অংশটার জড়তার ভ্রামক। আমাকে একটু কমেন্টে জানাও এই পর্যন্ত যা যা বলছি তা নিয়ে কারো ঝামেলা আছে, একটু ফাস্ট জানাও। এটা কি, এটা হলো ছোট্ট অংশের জড়তার ভ্রামক, ছোট্ট অংশের জড়তার ভ্রামক, ঠিক আছে। এইভাবে অনেকগুলা ছোট্ট অংশের অনেকগুলা ছোট্ট ছোট্ট জড়তার ভ্রামক বের হবে, সবগুলা যোগ করলে কি হবে, টোটাল জড়তার ভ্রামক পাওয়া যাবে। যোগটা কেমনে করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে বা যোগজীকরণের মাধ্যমে, ঠিক আছে। ফার্স্ট চলেন ফার্স্ট আমাকে একটু জানান, বুঝছেন কিনা। বুঝছি ভাই। আচ্ছা বাকি থেকে এসএসসি 23 না এইচএসসি 23 ভাই, এইচএসসি 23, এসএসসি 23 না রে, এইচএসসি 23, ঠিক আছে। আচ্ছা আকাশ কর বলছে ক্লিয়ার, ওকে। নয়েস এইচএসসি 23, ঠিক আছে, ক্লিয়ার দাদা, ওকে ঠিক আছে। বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পেরেছি নাকি বাকি কারো সমস্যা আছে? সমস্যা থাকলে ইউ ক্যান ফিল ফ্রি টু শেয়ার উইথ মি, ঠিক আছে, সমস্যা নেই। আজকে এসএসসি হয়ে এইচএসসি ক্লাস করবো, মাশাআল্লাহ অনেক ভালো, গুড। আচ্ছা কিউট জড়তার ভ্রামক, আচ্ছা ওকে ঠিক আছে। তাহলে কারো যেহেতু সমস্যা নেই আমি সামনে যাচ্ছি, ঠিক আছে, কারো সমস্যা নেই, চল সামনে যাচ্ছি। লেখেন প্রবলেম নাম্বার 1, কি বললাম, প্রবলেম নাম্বার 1, চলেন 1 নাম্বার প্রবলেম। একদম সোজা, আপনার বইয়ে যেগুলো আছে সেগুলাই। হ্যাঁ আপনারা অনেকে প্রমাণ স্কিপ করেন, হ্যাঁ ঠিক আছে, প্রমাণ কখনো লাগবে না, ঠিক আছে, বাট যখন ভর্তি পরীক্ষায় দিয়ে দিবে না একটা, ওই দিন যে বুঝবা যে আয় হায় প্রমাণ কই থেকে আসলো। এন্ড বিশ্বাস করো বা না করো, যা এইচএসসি 21 আছো, আমি এখনই বলে দিচ্ছি বুয়েট ভর্তি পরীক্ষায় রিটেনের প্রমাণ আসবেই, একদম 100% শিওর থাকো। একটা হইলেও প্রমাণ দিবে ফিজিক্সের, প্রমাণ ছাড়া কোনো বছরই কোয়েশ্চেন হয় না বুয়েটে, প্রত্যেক বছর পরীক্ষায় প্রমাণ থাকে রিটেনে, ঠিক আছে। সো প্রমাণ থাকবে, ওকে, এটা শিওর থাকো তুমি বুয়েট ভর্তি পরীক্ষা, অন্তত অন্য কোনোটায় থাকো নাকি বলতে পারবো না, বাট বুয়েটে ভর্তি পরীক্ষায় ফিজিক্স রিটেনে প্রমাণ থাকবেই, ওকে। আচ্ছা চলো, সো আমরা 1 নাম্বার দিয়ে শুরু করতেছি। খুবই সোজা একটা জিনিস, কি ওই যে আমরা লাঠির জড়তার ভ্রামক পড়ি না, লাঠির জড়তার ভ্রামক, ঠিক আছে, আমরা লাঠির জড়তার ভ্রামক বের করবো। এটাকে একটা লাঠি ধরো, এটা একটা 1 ডাইমেনশনাল অবজেক্ট, তার মানে ওর প্রস্থকে আমরা আপাতত নেগলেক্ট করতেছি, ওর যে প্রস্থটা সেটাকে আমরা কি করতেছি আপাতত
নেগলেক্ট করতেছি। আমাদের কনসার্ন শুধুমাত্র কি নিয়ে, ওর দৈর্ঘ্য নিয়ে। সাপোজ ওর যে দৈর্ঘ্য সেটা হলো এল, এই বস্তুর যে দৈর্ঘ্য সেটা কত, এল, ঠিক আছে। আমাদেরকে বলেছে যদি এই বস্তুর ভর কেন্দ্রগামী মানে মাঝখানের যে বিন্দুটা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এই বস্তুকে ঘুরানো হয় তাহলে এই বস্তুর জড়তার ভ্রামক কত হবে, এটা আমাদেরকে বলছে। এখন তুমি যদি বলো ভাইয়া এটা হবে এম আর স্কোয়ার, আমি বলবো ভাইয়া হবে না। কেন হবে না? কারণ খেয়াল করো ঘূর্ণন অক্ষ হতে এই লাঠির এক একটা বিন্দুর দূরত্ব এক এক রকম। সো অবশ্যই এম আর স্কোয়ার এখানে অ্যাপ্লিকেবল না, কারণ তুমি আর এর ভ্যালু কোনটা বসাবো ভাইয়া, অ্যাপ্লিকেবল এখানে এম আর স্কোয়ার না। তাহলে কি করা লাগবে, একটু আগে যে প্রসেসটা শিখছি সেইটা করা লাগবে, ঠিক আছে। আমারও বলতেছি এইটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট ধরে নিছি, এটা টু ডাইমেনশন দিয়েও আসতে পারে। আমরা শিখবো টু ডাইমেনশনের জন্য প্রথমে ওয়ান ডাইমেনশন দিয়ে শিখো, টু ডাইমেনশনের জন্য আমরা শিখবো প্রথমে ওয়ান ডাইমেনশন দিয়ে শিখো। তার মানে ওর প্রস্থকে আমরা কি করব, নেগলেক্ট করব, ঠিক আছে, প্রস্থকে নেগলেক্ট করব। ওকে, যেহেতু বলে দিয়েছি এটা একটা 1D অবজেক্ট, তাহলে আমরা প্রস্থকে কি করব, নেগলেক্ট করব, ঠিক আছে। শিওর স্যার, ওকে। তাহলে চলো না আমরা একটা কাজ করি, ছোট্ট একটা অংশ কনসিডার করি। এই যে ধরেছি ছোট্ট একটা অংশ, কি ছোট্ট একটা অংশ, ধরেন এই ছোট্ট অংশটার দৈর্ঘ্য dx, কত, dx, এবং এই ছোট্ট অংশটার ভর dm। কি বললাম, এই যে যে ছোট্ট অংশটা নিছি, ধরো আমি এখানে নিয়ে আসলাম এই ছোট্ট অংশটাকে, প্রস্থ তো নগণ্য, প্রস্থ তো আমরা হিসাবেই আনবো না, ওর দৈর্ঘ্য কত ধরছি dx ধরো, এবং ওর ভর কত, ওর ভর হলো dm, ঠিক আছে। ধরো এটা ঘূর্ণন অক্ষ হতে r মিটার দূরত্ব অবস্থিত, কতখানি দূরত্ব অবস্থিত, r মিটার দূরত্বে। যদি ভালো মতো খেয়াল করো এটা তো খুবই ছোট্ট একটা দৈর্ঘ্য, তাই না? ঘূর্ণন অক্ষ হতে মোটামুটি এই ছোট্ট অংশটার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম না, r মিটার না? এই ছোট্ট অংশটার ঘূর্ণন অক্ষ হতে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব কি সেম না, মোটামুটি সেম তো। তার মানে ছোট্ট অংশের জড়তার ভ্রামক বের করার জন্য আমি এম আর স্কোয়ার নামক যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করতে পারি, কারণ এই ছোট্ট অংশটার প্রত্যেকটা বিন্দুর দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে সেম। তার মানে ছোট্ট অংশটার ছোট্ট জড়তার ভ্রামক di ইজ ইকুয়ালস টু এই ছোট্ট অংশটার ভর dm মাল্টিপ্লাইড বাই এই ছোট্ট অংশের দূরত্ব ঘূর্ণন অক্ষ থেকে কত, r স্কোয়ার্ড। কোনো সমস্যা আছে নাই? এখন আপনি কি চাচ্ছেন, এই পুরা বস্তুটার জড়তার ভ্রামক কি চাচ্ছেন, এই পুরা বস্তুটার জড়তার ভ্রামক কেমনে করবেন? এরকম ছোট্ট 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 অংশ সবগুলা জড়তার ভ্রামক বের করে যোগ করবেন। এখন এই যোগটা কেমনে করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে। কেমনে করব, ইন্টিগ্রেশনের মাধ্যমে। ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তার মানে i ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ dm r স্কয়ার। এখন ঝামেলা অন্য জায়গায়, ঝামেলা অন্য জায়গায়, ঠিক আছে। এই r তো একটা ভ্যারিয়েবল, এইটার জন্য আর এতটুকু, আমি যদি এখানে ছোট্ট একটা অংশ নেই এটার জন্য আর হবে আর একটা, আমি যদি এখানে একটা অংশ নেই এটার জন্য আর হবে আর একটা। তার মানে আর একটা ভ্যারিয়েবল, আর কে আমি চাইলেও ইন্টিগ্রেশনের বাইরে আনতে পারতেছি না। আবার দেখা যাচ্ছে এই যে dm, এখানে ইন্টিগ্রেশনটা কি m এর সাপেক্ষে, কারণ কি এখানে ইন্টিগ্রেশনের ভিতরে কি লেখা আছে dm, যারা ইন্টিগ্রেশন পড়ছে তারা তো জানোই, যদি এরকম লেখা থাকে ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হয়, x এর সাপেক্ষে, ঠিক আছে। যদি লেখা থাকে ইন্টিগ্রেশন অফ dy, ইন্টিগ্রেশন কার সাপেক্ষে হয়, y এর সাপেক্ষে। এখানে কি আছে dm, রাইট? তাহলে ইন্টিগ্রেশন কার সাপেক্ষে, m এর সাপেক্ষে। সো আমরা কি চাবো, আমরা চাবো ভিতরে যত ভ্যারিয়েবল আছে সবকিছুকে m এর রূপে প্রকাশ করতে, অথবা এই dm টাকেই চেঞ্জ করে ফেলতে, অথবা কি এই dm টাকেই চেঞ্জ করে ফেলতে। এখন dm টাকে কেমনে চেঞ্জ করা যায়, ভালো প্রশ্ন ভাইয়া। ভাইয়া এই dm টাকে কেমনে চেঞ্জ করা যায়, চলেন চেঞ্জ করার একটা চেষ্টা করি। কি করি, আমরা ধরি এই লাঠির একক দৈর্ঘ্যে ভর, ধরি আমরা লাঠির একক দৈর্ঘ্যে ভর হলো ল্যামডা। কি ধরলাম, এই যে লাঠিটা এল মিটার দৈর্ঘ্যের একটা লাঠি, তার একক দৈর্ঘ্যে ভর কত, ল্যামডা। তাহলে আমাকে একটা কথা বলো, এই যে ছোট্ট অংশটা তার দৈর্ঘ্য কত, dx, তাহলে dx দৈর্ঘ্যে ভর কত হবে, dx দৈর্ঘ্যে ভর হবে ল্যামডা dx, রাইট? একক দৈর্ঘ্যে ভর যদি ল্যামডা হয় তাহলে এই dx দৈর্ঘ্যে ভর কত হবে, ল্যামডা dx। এইটাই কি এই ছোট্ট অংশটার ভর না, এইটাই কি dm না? ভালো মতো বুঝছো, আমরা বলতেছি একক দৈর্ঘ্যে ভর হলো ল্যামডা, এই লাঠির একক দৈর্ঘ্যে ভর ল্যামডা, এটা আমরা ধরে নিচ্ছি, আমরা অ্যাজিউম করে নিচ্ছি। কোন আপত্তি আছে অ্যাজিউম করলে? নাই তো, তাই না? একক দৈর্ঘ্যে ভর ধরে নিচ্ছি ল্যামডা। এই ছোট্ট অংশটার দৈর্ঘ্য কত, dx, তাহলে dx দৈর্ঘ্যে ভর কত হবে, ল্যামডা dx। খুবই সোজা ভাই। এবং এটাই কি ছোট্ট অংশটার ভর dm না? তার মানে dm ইজ ইকুয়ালস টু লেখা যায় ল্যামডা dx, যেখানে ল্যামডাটা কি লাঠির একক দৈর্ঘ্যের ভর।
ঠিক আছে, বুঝছেন? তাহলে একটা কাজ করেন, ডিএম এর পরিবর্তে ল্যামডা ডিএক্স লিখে দেন। কি লেখেন? ল্যামডা ডিএক্স আর স্কোয়ার্ড। ঠিক আছে, কি লেখেন? ল্যামডা ডিএক্স আর স্কোয়ার্ড। ওকে, আচ্ছা এবার আসেন, এইখানে আমি একটা কথা বলি আবার, তোমরা অনেকে যেহেতু ইন্টিগ্রেশনে নতুন, অনেকে কনফিউজড হয়ে যাবা। এইখানে যেটা নিবা এখানেও একই নিবা। মানে কি? মানে হলো এখানে যদি ডিএক্স নাও এখানেও নিবা এক্স, এখানে যদি আর নাও এখানেও নিবা ডিআর। ঠিক আছে, যেহেতু তোমরা নতুন, তোমরা কনফিউজড হয়ে যেতে পারো, তার জন্য একইটা ধরে নিও। ডিফারেন্ট ধরে একই মিনিং করলেও কোনো সমস্যা নাই, একই জিনিসই আসবে রেজাল্ট। ঠিক আছে, বাট তোমরা যেহেতু ইন্টিগ্রেশনে নতুন, সো একই জিনিস ধরে নিও। এখানে এক্স ধরলে এখানে ডিএক্স ধরো, এখানে আর ধরলে এখানে ডিআর ধরো। ঠিক আছে, তোমাদের জন্যই সুবিধা হবে। ওকে, তাহলে চলেন আমি এখানে পুরোটাই এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু এক্স লিখছি পুরোটা এক্স ধরে নিচ্ছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ল্যামডা এক্স স্কোয়ার্ড ডিএক্স, রাইট? তেমন কিছু না, আমি এখানে আগে আর ধরেছিলাম না, এবার জাস্ট ওটার পরিবর্তে এক্স ধরেছি, তার মানে এখানে কি লিখবেন? এক্স স্কোয়ার্ড, আর কিছু না। মানে এটা একটা আরবিটারি ভ্যারিয়েবল, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। আমি খালি বলতেছি এই দুইটার নামকরণ সেম রকম করিয়েন, ইন্টিগ্রেশন করতে আপনার সুবিধা হবে, আর কিছু না। ঠিক আছে, আপনি ডিফারেন্ট করলেও সমস্যা নেই ভাই, একই জিনিসই মিন করে। তো এখন দেখো ল্যামডাটা কি? একক দৈর্ঘ্যে ভর। লাঠির একক দৈর্ঘ্যে ভর কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তার মানে ল্যামডা একটা কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে আনা যায়। নিয়ে আসো ল্যামডাকে ইন্টিগ্রেশনের বাইরে। ভিতরে কি থাকতেছে? ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার্ড ডিএক্স। এইবার আসো ইন্টিগ্রেশনের লিমিট বসানো লাগবে। ইন্টিগ্রেশনের লিমিট কেমনে বসাবো ভাইয়া? দেখো তুমি কার সাপেক্ষে ইয়া করতেছো, জড়তার ভ্রামক বের করতেছো? এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে, রাইট? সো তোমার লিমিট সবসময় ঘূর্ণন অক্ষ থেকে শুরু করা লাগবে। কি বললাম? কার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতেছো? ঘূর্ণন অক্ষের সাপেক্ষে। সো তোমার লিমিট সবসময় এই ঘূর্ণন অক্ষ থেকেই শুরু করা লাগবে। দ্যাট মিনস ঘূর্ণন অক্ষ যেখানে থাকবে সেটাকে তুমি তোমার 0 পয়েন্ট ধরে নিবা। এটা কি আমাদের? 0। ঠিক আছে, এক্স কোণ বরাবর গেছে এই বরাবর, এক্স কোণ পর্যন্ত যাইতে পারে এই বরাবর। দেখো এটার দৈর্ঘ্য হলো এল, এটাকে যদি দুই ভাগে ভাগ করি, এই পাশে আছে l/2, এই পাশে আছে l/2, তার মানে এই পাশে এক্স যাইতে পারে, এই পাশে এক্স যাইতে যাইতে পারে l/2 পর্যন্ত, তাই না? আর এই পাশে যাইতে 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 পারে -l/2 পর্যন্ত। কারণ এটাকে যদি 0 ধরো, এই পাশটা পজিটিভ, এই পাশটা অবভিয়াসলি কি হবে? নেগেটিভ হবে। তার মানে ইন্টিগ্রেশন করা লাগবে -l/2 থেকে l/2 পর্যন্ত, যদি তুমি পুরো বস্তুটা কভার করতে চাও। ভালো মতো খেয়াল করেন, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা একদম পুরো অবজেক্টটাকে কভার করতে চাচ্ছি। কেন পুরো অবজেক্টটাকে কভার করতে চাচ্ছি? কারণ পুরো অবজেক্টটাকে আপনি ছোট ছোট অংশে ভাগ করছেন, সেই প্রত্যেকটা ছোট ছোট অংশের জড়তার ভ্রামক বের করে সবগুলোকে যোগ করা লাগবে না? সো আপনার কি পুরো অবজেক্টটাকে কভার করা লাগবে। দ্যাট মিন্স এক পাশ থেকে একদম আর এক পাশ পর্যন্ত যাওয়া লাগবে। এখন এই লিমিট ধরার সিস্টেমটা কি? যে বরাবর ঘূর্ণন অক্ষ থাকবে সেটাকে সবসময় 0 ধরে নিবা, সেটা তোমার জন্য কি? একদম ইনিশিয়াল পয়েন্ট বা 0। ঠিক আছে, এখন পুরোটার দৈর্ঘ্য কত? l। ঠিক আছে, তুমি কি মাঝ বরাবর বসিয়েছো না ঘূর্ণন অক্ষ? তার মানে এইটা এই পাশকে অর্ধেক করছে, এই পাশকে অর্ধেক করছে, তার মানে এই পাশে আছে l/2, এই পাশে আছে l/2। তাহলে এখান থেকে শুরু করে যদি এই পাশে যাই 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 একদম শেষ পর্যন্ত, কোন পর্যন্ত আসবো? l/2 পর্যন্ত। তার মানে এই পাশে x এর ভ্যালু হইতে পারে l/2 পর্যন্ত, এই পাশে x এর ভ্যালু হইতে পারে -l/2 পর্যন্ত। তুমি যদি পুরো অবজেক্টটাকে কভার করতে চাও ইন্টিগ্রেশনের মাধ্যমে, তাহলে x এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত যাওয়া লাগবে? -l/2 থেকে +l/2 পর্যন্ত যাওয়া লাগবে x এর ভ্যালুকে নিয়ে, যদি তুমি পুরো অবজেক্টটাকে কভার করতে চাও। তার মানে ইন্টিগ্রেশনের লিমিট হওয়া লাগবে -l/2 থেকে l/2। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কেন x এর লিমিট বসালেন? কারণ তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা লিমিট তারটাই বসানো লাগবে। ঠিক আছে, আবারও বলতেছি, তুমি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবা লিমিট তারটাই বসানো লাগবে। ঠিক আছে, বুঝছেন? এই পর্যন্ত কোনো সমস্যা নাই। চলেন এখন ইন্টিগ্রেশন করে ফেলি, এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা কি করব? ইন্টিগ্রেশন করে ফেলবো। কি করব? ইন্টিগ্রেশন। দেখো এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? I is equals to lambda x স্কয়ার এর ইন্টিগ্রেশন কি হবে? x³/3। কি হবে? x³/3 লিমিট -l/2 থেকে l/2। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, তাহলে ল্যামডা যদি মান বসাও ইন্টিগ্রেশনে, আমি 1/3 কে বাইরে নিয়ে আসতেছি, যদি মান বসাই তাহলে কি হবে? l/2 বসাইলে l³/8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে l³/8। ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে 4, তার মানে λ/12 ইন্টু l³। ঠিক আছে, কোনো সমস্যা আছে? λ/12 ইন্টু l³। এবার আসো ল্যামডা কি ছিল? ল্যামডা ছিল একক দৈর্ঘ্যে ভর। দেখো তো এই লাঠির দৈর্ঘ্য কত? l মিটার। l মিটারের জন্য লাঠির ভর কত? ধরো পুরো লাঠির ভর হলো m, পুরো লাঠির ভর কত? ধরো m। তাহলে এই l মিটার দৈর্ঘ্যে ভর আছে কতখানি? m। তাহলে একক দৈর্ঘ্যে ভর আছে কতখানি? m/l। এইটাই কি একক দৈর্ঘ্যে ভর বা ল্যামডা। তার মানে ল্যামডা হলো m/l এর সমান। তাহলে ল্যামডার মানটা বসিয়ে দাও, সেটা কত হবে? m/2
12 আছে নিচে এল ইন্টু এল কিউব, একটা বাদ দিয়ে দাও, থাকবে কি এল স্কোয়ার, তার মানে 1/12 ml স্কোয়ার্ড। এই হলো জড়তার ভ্রামকের আলটিমেট ফর্মুলা। তুমি চাইলে প্রমাণ মুখস্থ রাখতেও পারো, চাইলে নাও রাখতে পারো, এই ফর্মুলা মনে রাখা লাগবে, ঠিক আছে? এই ফর্মুলা তোমার মনে রাখাই লাগবে। যদি বুঝে বুঝে রাখো দ্যাটস গ্রেট, আর যদি না রাখতে পারো দেন মুখস্থ করো, কিচ্ছু করার নেই। এই ফর্মুলাগুলো লাগবে, যা যা ফর্মুলা আজকে প্রমাণ করা হবে প্রত্যেকটা ফর্মুলা লাগবে ম্যাথ করার জন্য। সেটা শুধুমাত্র নিউটনের মেকানিক্স না, যে কোনো চ্যাপ্টারে যে কোনোভাবে মিলামিশে এই জিনিস দিয়ে দিতে পারে, আটকানো যাবে না, ঠিক আছে? এই জিনিসে আটকানো যাবে না, এটা মনে রাখা লাগবেই যেমনি হোক। দেখেন এই প্রমাণের প্রসিডিউর নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা সেটা যদি থাকে সেটা আমাকে বলতে পারেন। প্রমাণের প্রসিডিউর নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা যদি থাকে সেইটা আমাকে জানাতে পারেন। যদি প্রমাণ নিয়ে কারো কোনো ঝামেলা থাকে যে ভাইয়া জড়তার ভ্রামকের এটা প্রমাণ বুঝি নাই, ওরে ভাই সেই সেটআপ, হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ, কুছ কুছ সমঝা मैंने। আচ্ছা দেখেন এখন ইন্টিগ্রেশন যদি না বুঝেন তাহলে ভাই আসলে ইন্টিগ্রেশন পড়ানো সম্ভব না, দ্যাটস আ লিটল বিট টাফ, কারণ এটা ম্যাথের একটা বিশাল একটা চ্যাপ্টার, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন শেখার পর হয়তো এগুলো আরো ক্লিয়ার হবে যারা ইন্টিগ্রেশন এখনো পড়ো নাই, ঠিক আছে? বাট তার আগ পর্যন্ত ইজ ইট ক্লিয়ার অর নট, এই জড়তার ভ্রামকের প্রমাণ নিয়ে, মোমেন্ট অফ ইনার্শিয়া কন্টিনিউয়াস বডির জন্য এটা প্রমাণ নিয়ে কারো কোনো ঝামেলা আছে কিনা ইউ ক্যান লেট মি নো। যদি ক্লিয়ার থাকে আই উইল ট্রাই টু ক্লিয়ার দ্যাট, যদি ডাউট থাকে আই উইল ট্রাই টু ক্লিয়ার দ্যাট, ঠিক আছে? লেট মি নো। চলো ফাস্ট বলিও, ইন্টিগ্রেশনটা খালি একটু প্যাচ লাগছে, হ্যাঁ ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা লাগবে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের ফর্মুলা জানা লাগবে, ক্লিয়ার? ওকে ঠিক আছে, চলেন তাহলে পরেরটা যাচ্ছি। একদম সোজা, এটা মানে একই, সব প্রমাণ একই রকম, একবার এটা বুঝে গেলে আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে? ওকে চলো, এটা ছিল কিসের জন্য? একটা ওয়ান ডাইমেনশনাল লাঠির জন্য যার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সে কি করতেছে, ঘুরতেছে। এখন লাঠি তো অন্য অক্ষের সাপেক্ষেও ঘুরতে পারে, ঠিক একই রকম আর একটা জিনিসও আছে আপনাদের বইয়ে এই লাঠির জড়তার ভ্রামক বের করার জন্য, সেটাই আমাদের নাম্বার 2। দেখেন এই কেসগুলোতে লাঠি কিন্তু ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল আমরা শিখবো, এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো ওয়ান ডাইমেনশনালের জন্য যা ফর্মুলা টু ডাইমেনশনালের জন্য একই ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলা চেঞ্জ হয় না। চলো সেকেন্ডটাই কি বলছে, এই আমাদের লাঠি, ঠিক আছে? এটা কি আমাদের লাঠি, লাঠির প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে এবার মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বের করতে বলছে। কি বললাম? লাঠির যে প্রান্তবিন্দুগামী অক্ষ, ঠিক আছে, সেটার সাপেক্ষে তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বের করতে বলছে। সো লাঠিটা ঘুরতেছে তার প্রান্তবিন্দুগামী অক্ষের সাপেক্ষে, ওকে? লাঠির দৈর্ঘ্য কত তোমাকে বলে দিয়েছে, লাঠির দৈর্ঘ্য এল এবং লাঠির যে ভর সেটা হলো এম, ঠিক আছে? ওকে, সো বুঝতে পারতেছেন নর্মাল ফর্মুলাতে এটা হবে না, তাহলে আমরা কি করব, ছোট্ট একটা অংশ কেটে নিব। এই যে ছোট্ট একটা অংশ আমরা কি করব, কেটে নিব, ঠিক আছে? এই ছোট্ট অংশের দৈর্ঘ্য কত? সাপোজ এই ছোট্ট অংশের দৈর্ঘ্য হলো dx, এবং ধরো ঘূর্ণন অক্ষ হতে এই ছোট্ট অংশটা x মিটার দূরে অবস্থিত। কি বললাম? ধরো ঘূর্ণন অক্ষ হতে এই ছোট্ট অংশটা x মিটার দূরে অবস্থিত। তাহলে যদি তোমাকে ছোট্ট একটা প্রশ্ন করি, এই ছোট্ট অংশ নিয়ে যে ছোট্ট অংশের জড়তার ভ্রামক কত হবে, বলো এই ছোট্ট অংশের ছোট্ট জড়তার ভ্রামক হবে এই ছোট্ট অংশের ভর মাল্টিপ্লাইড বাই ঘূর্ণন অক্ষ হতে এই ছোট্ট অংশের দূরত্বের স্কয়ার। আমি যদি পুরা বস্তুটার জড়তার ভ্রামক বের করতে চাই তাহলে কি করা লাগবে, এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে। খুবই সিম্পল, আবারও একই ঝামেলা, এখানে x একটা ভ্যারিয়েবল বাট ইন্টিগ্রেশন m এর সাপেক্ষে, তার মানে dm কে চেঞ্জ করো। কি করো? dm কে চেঞ্জ করো। কেমনে dm কে চেঞ্জ করবো ভাইয়া? লুক, এই বস্তুটার দৈর্ঘ্য হলো l, l দৈর্ঘ্যের ভর হলো m, l দৈর্ঘ্যের ভর কত? m। তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? m/l। কোন আপত্তি আছে? একক দৈর্ঘ্যের ভর কত ভাই? m/l। আমার কতটুকু দৈর্ঘ্যের ভর জানা লাগবে? এই ছোট্ট অংশের ভর জানা লাগবে, রাইট? তার মানে dx দৈর্ঘ্যের ভর জানা লাগবে। তাহলে এই dx দৈর্ঘ্যের ভর কত কত হবে? m/l ইনটু dx। দেখো তো এইটাই কি ছোট্ট অংশটার ভর না? এই ছোট্ট অংশটার ভরকে তুমি কত ধরেছো? dm। তার মানে এইটাই কি আমাদের dm বা ছোট্ট অংশটার ভর। তাহলে dm এর জায়গায় তুমি বেসিক্যালি এটা বসায় দিতে পারো। তার মানে ইন্টিগ্রেশন m/l x স্কয়ার dx। তাহলে m/l কে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন x স্কয়ার dx। এবার আসো x এর লিমিট বসাও। কি বলছিলাম? যে বরাবর ঘূর্ণন অক্ষ থাকবে, যেখানে ঘূর্ণন অক্ষ থাকবে সেটাকে আমরা আমাদের ইনিশিয়াল পয়েন্ট কনসিডার করে নিব। তার মানে ঘূর্ণন অক্ষ যদি এখানে থাকে এইটাই আমাদের 0 পয়েন্ট। আগেরবার ঘূর্ণন অক্ষ কোথায় ছিল? আগেরবার ঘূর্ণন অক্ষ ছিল মাঝ বরাবর, সো 0 পয়েন্ট ছিল মাঝ বরাবর। বাট এবার ঘূর্ণন অক্ষ আছে ওই সাইডে, তো 0 পয়েন্ট কোন সাইডে থাকবে? 0 পয়েন্ট, সরি এটা কিছু হইছে না, 0 পয়েন্ট কোন সাইড থাকবে? অবশ্যই ওই সাইডেই থাকবে। যেখানে ঘূর্ণন অক্ষ থাকবে সেটাই আমাদের 0 পয়েন্ট ভাই, বুঝছেন? এবার আসেন, আমি যদি এই 0 থেকে এই দিকে আগায় থাকি,
কোন দিকে? এই দিকে আগে থাকি। এক্স এর মান যদি বাড়াইতে থাকে, এক্স এর মান যদি চেঞ্জ করতে থাকি, এক্স এর মান কোন পর্যন্ত যাবে বলো? কোন পর্যন্ত যাবে? একদম এল পর্যন্ত যাবে। তার মানে এই পাশে এক্স এর ম্যাক্সিমাম মান হইতে পারে এল, আর এই পাশে তো আর কিছু নাই এবার, তাই না? ঘূর্ণন অক্ষ শুরু হইছে এই পাশ থেকে, সো ঘূর্ণকের এই পাশে আর কোনো বস্তু আছে নাই তো। সো যাবো কয় পাশে? এবার এক পাশেই যাব। যদি এমন হইতো এই, যদি এমন হইতো এই, তাহলে এই পাশেও যাইতাম, এই পাশেও যাইতাম। কিন্তু আমাদের ঘূর্ণন অক্ষ আছেই এক পাশে, ঠিক আছে, একদম এক কোণার মধ্যে আছে, প্রান্ত বিন্দুতে আছে। তো যাবো কয় পাশে বলো? এক পাশে যাব। বুঝতে পারছো? আগের বার তো মাঝ বরাবর ছিল, তার জন্য এই পাশেও গিয়েছিলাম, এই পাশেও গিয়েছিলাম, দুই পাশেই এক্স এর মান বের করছিলাম। বাট এবার তো এক পাশে ঘূর্ণন অক্ষই আছে, সো এক পাশে এক্স এর মান কত হবে? 0, আর এক পাশে এক্স এর মান কত হবে? এল, যেটা লাঠির দৈর্ঘ্যের সমান। তার মানে এক্স এর মান ভ্যারি করতেছে 0 থেকে এল পর্যন্ত। এক্স এর মান ভ্যারি করতেছে 0 থেকে এল পর্যন্ত। যদি তুমি পুরো বস্তুটাকে কভার করতে চাও এবং পুরো বস্তুর জড়তার ভ্রামক বের করতে গেলে অবশ্যই পুরো বস্তুকেই কভার করা লাগবে। খুবই সিম্পল, ঠিক আছে? সো আমরা 0 থেকে এল পর্যন্ত এক্স কে ভ্যারি করব, ভ্যারি করে প্রত্যেকটা ছোট ছোট অংশের জড়তার ভ্রামক বের করে সেগুলোকে যোগ করব কেমনে? ইন্টিগ্রেশনের মাধ্যমে। তাহলে এক্স এর লিমিট কি হবে? 0 থেকে এল, তার মানে m বাই এল, এল কিউব বাই 3, মান বসিয়ে দাও, এক্স কিউব, সরি এক্স কিউব বাই 3 মান বসিয়ে দাও, লিমিট বসাও। এই পাশে তো 0, সো লিমিট বসায় লাভ নাই, সো উপরের লিমিটটা বসাও। তাহলে কি হচ্ছে? m বাই এল ইন্টু এল কিউব বাই 3, তার মানে 1/3 এম এল স্কোয়ার। তাহলে জড়তার ভ্রামক কত আসছে? 1/3 এম এল স্কোয়ার। দেখেন বুঝতে পারছেন কিনা? এই হলো এটার প্রমাণ। খুবই সোজা জিনিসপত্র, খুবই সোজা। একই নিয়মে বারবার 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 করা লাগবে, ঠিক আছে? খুবই সোজা, পেঁচানোর মতো কিছুই নাই যদি একবার বুঝে যান, ঠিক আছে? দেখেন স্যার, একবার বুঝলে এখানে লিটারালি পেঁচানোর মতো কিছুই নাই। হ্যাঁ, বুঝলে? এক্স মিটার নিলে ডিএক্স দিতে হবে কেন ভাই? আমি হলো দুই মানে ভ্যারিয়েবল, যেটা মানে এক্স তো আমাদের ভ্যারিয়েবল, ঠিক আছে? দেখো এটা কি দুটো কিন্তু সেম ভ্যারিয়েবল, ওকে? এইটা আর এইটা দুটাই কি লেন্থ প্রকাশ করতেছে না? সেম ভ্যারিয়েবল, একই অবজেক্টের লেন্থ প্রকাশ করতেছে। সো আমরা এইটাকেই তো ইন্টিগ্রেট করব এইটার সাপেক্ষে, তাই না? তো দুটো একই হওয়া লাগবে না? যদি একই নাও তাও তুমি যদি বুঝো যে দুটো একই এবং সেটা বুঝে যদি ইন্টিগ্রেশন করতে পারো তাহলে তো আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে? আমার তো কোনো সমস্যা নেই। তুমি যদি বুঝো এই দুটো সেম ডিফারেন্ট নিয়ে তারপর যদি প্রপারলি ইন্টিগ্রেশন করতে পারো আমার কোনো সমস্যা নাই। বাট তোমরা ইন্টিগ্রেশনে নতুন, তার জন্য বলছি সেম ধরে নিয়েও ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে তোমার জন্য, ঠিক আছে? আর কিছু না, আপনি বুঝলে আমার কোনো সমস্যা নাই। দাদা আজ কি ম্যাথ করাবেন? ভাই 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 এগুলা এখনো প্রমাণ অনেক বাকি আছে, ম্যাথ তো অনেক পরের ব্যাপার, আগে প্রমাণগুলা শিখো, প্রমাণগুলা শেষ হোক। এর কতগুলো যে প্রমাণ আছে তুমি জানো? হ্যাঁ তুমি জানো? তুমি ম্যাথের কথা বললো আজকে, হাপ। চলো লাগো 3 নম্বরটা, লাগো 3 নম্বরটা। আমরা 2 ডাইমেনশনাল অবজেক্টে প্রবেশ করি। চলো দেখো, একটা 2D অবজেক্ট, কি বললাম? একটা 2D অবজেক্ট, একটা কি 2D অবজেক্ট কি আছে? একটা ধরে এরকম একটা আয়তাকার পাত আছে, ঠিক আছে? কি আছে? একটা আয়তাকার পাত আছে যার দৈর্ঘ্য L, প্রস্থ B। যার দৈর্ঘ্য কত? L, প্রস্থ হলো B, ভর হলো M, ঠিক আছে? তোমাকে বলছে তার প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত। দেখো এটা যদি আয়তাকার পাত না দিয়ে তোমাকে বলতো এটা একটা লাঠি যার দৈর্ঘ্য L, এর প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, তুমি কি বলতা? মাত্রই শিখেছো, তুমি বলতা 1/3 এম এল স্কোয়ার্ড, রাইট? তুমি এইটাই বলতা। এবং সবচেয়ে মজার ব্যাপার, এইটার জন্য সেম ফর্মুলাই আসবে। 2 ডাইমেনশনাল এই অবজেক্টটার জন্য 1 ডাইমেনশনালের মতো একদম হুবহু সেম ফর্মুলা আসবে, সেটা জাস্ট প্রমাণ করে দেখানো লাগবে। চলো প্রমাণ করে দেখাই, চলো প্রমাণ করে দেখাচ্ছি। চলেন তাহলে কি কাজ আমাদের? ছোট্ট একটা অংশ নিব, কি করব? ছোট্ট একটা অংশ নিব। এই ছোট্ট অংশটার দৈর্ঘ্য কত হবে? ধরেন dx। এই ছোট্ট অংশটাকে আমি এখানে আলাদা করে লিখতেছি। এবার কিন্তু ছোট্ট অংশটার প্রস্থকে আর নেগলেক্ট করা যাবে না, কারণ এটা একটা 2D অবজেক্ট। সো ওর প্রস্থ কিন্তু আছে, সেটা কত? b। ওর প্রস্থ কত? b। ওর দৈর্ঘ্য কত? dx। তাহলে ওর ক্ষেত্রফল কত? ওর ক্ষেত্রফল কত? ওর ক্ষেত্রফল bdx। এই ছোট্ট অংশটার ছোট্ট ক্ষেত্রফল কত? bdx। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা বিন্দু মাত্র নাই? শিওর, গুড। তাহলে চলেন ধরেন এখান থেকে এটার দূরত্ব হলো x, কত? x। তাহলে ছোট্ট অংশের ছোট্ট জড়তার ভ্রামক কত হবে? di is equals to dm x স্কয়ার। একই ফর্মুলা বারবার অ্যাপ্লাই করতেছি, পুরোটার জন্য কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে,
ঠিক আছে, চলেন এবার ডিএম এর মানটা বের করি। কেমনে করব দেখেন তো, এই পুরো বস্তুটার ক্ষেত্রফল কত। দেখো দেখো, যখন তুমি ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট নিয়ে কাজ করছো তখন শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে কাজ করছো, কারণ ডাইমেনশন ছিলই একটা। বাট যখন 2D তে আসবে, এখন ডাইমেনশন দুইটা হয়ে গেছে, এখন দৈর্ঘ্য নিয়ে কাজ করা যাবে না, এখন ক্ষেত্রফল নিয়ে কাজ করা লাগবে। কি নিয়ে কাজ করা লাগবে? ক্ষেত্রফল নিয়ে কাজ করা লাগবে। চলো, এটার ক্ষেত্রফল কত? এই পুরো বস্তুটার L ইনটু বি, তার মানে L ইনটু বি, এই যে ক্ষেত্রফলটা, এতটুকু ক্ষেত্রফল জুড়ে কতটুকু ভর আছে? এই পুরা বস্তুর ভরই আছে ভাই। L ইনটু বি ক্ষেত্রফল মানে কি? পুরা বস্তুরই ক্ষেত্রফল। এইটুকু ক্ষেত্রফলের মধ্যে কি পুরা বস্তুর ভর আছে, তার মানে L ইনটু বি ক্ষেত্রফলের মধ্যে ভর আছে কত? m কেজি, মানে পুরা বস্তুর ভরই আছে। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে কতখানি ভর আছে? m ডিভাইডেড বাই l ইনটু b, m ডিভাইডেড বাই l ইনটু b। আমার কতটুকু ক্ষেত্রফলের ভর জানা লাগবে? আমার এই ছোট্ট অংশটার ভর জানা লাগবে না? এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল কত? b dx। তার মানে আমরা দেখব এই ছোট্ট ক্ষেত্রফলের ভর কত, সেটা আসতেছে m ইনটু b ইনটু dx ডিভাইডেড বাই l ইনটু b, b b বাদ, তার মানে m dx বাই l। কত আসতেছে? m dx বাই l। বুঝতে পেরেছো? তার মানে আমরা dm এর মান পেয়ে গেছি। এটা কি ছোট্ট অংশটার ভর বা dm। বুঝছো? বুঝছো? dm এর মান বসিয়ে দাও। dm এর মান বসালে কি আসতেছে? m dx বাই l। ঠিক আছে, তাহলে আমি m বাই l কে বাইরে নিয়ে আসলাম, তাহলে আমার ভিতরে থাকতেছে x স্কয়ার dx। চলো ইন্টিগ্রেশন করো। লিমিট কি হবে? যেখানে ঘূর্ণন অক্ষ আছে সেখানে শূন্য। এখান থেকে x এর মান সর্বোচ্চ যত হইতে পারে তত পর্যন্ত যাও। x এর মান সর্বোচ্চ কত হইতে পারে? যদি যায় থাকে যদি l পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, কত পর্যন্ত যেতে পারে? l পর্যন্ত। তার মানে x এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হইতে পারে এই পাশে l। ঠিক আছে, তাহলে x এর মান 0 থেকে শুরু করে l পর্যন্ত ভ্যারি করো, তাহলেই পুরো বস্তু কভার করে ফেলবে। তাহলে x এর লিমিট কি বসাবো? 0 থেকে l। যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি দাঁড়াবে? m বাই l ইনটু l কিউব বাই 3। একবার লিমিট সহ বসাই দিছি, x কিউব বাই 3 দিয়ে, তারপর l এর মান তুমি বসাতে পারো x এর পরিবর্তে, সেটা আলাদা কাহিনী, বাট আমি একবারে বসাই দিছি। ঠিক আছে, কাটাকাটি করো, তাহলে কি হবে? 1/3 m l স্কয়ার। দেখো সেম ফর্মুলা চলে আসছে। ঠিক আছে, আলটিমেটলি ফর্মুলা কি চলে আসছে? সেমই চলে আসছে। বুঝতে পেরেছেন? একদম হুবহু সেম ফর্মুলা। আচ্ছা ভাই, এখান থেকে শেখার মতো কিছু আছে? একই জিনিস, তাহলে কি শিখবো আলাদা করে? হ্যাঁ, শেখার মতো একটা বস্তু এখানে আছে। আমি কি মুছে দিতে পারি? তাহলে একটু শিখাইতে পারি জিনিসটা। মুছে দেই। এই তুলেছো, এটা তুলেছো, তাড়াতাড়ি তুলো। সময় দিয়ে একটু চলেন। 1 2 3 4 5, সময় আপনাদের শেষ। আপনারা কি তুলে ফেলেছেন? তোলা হয়েছে আপনাদের? চলেন একটা জিনিস শিখে ফেলি এখান থেকে, একটা লেসন নেই আমরা এখান থেকে। কি শেখা যেতে পারে ভাই? কি শেখার মতো আছে এখানে প্রমিত ভাই? চলো দেখি কি শেখার মতো আছে। চলো বাচ্চারা, আমরা একটু দেখি এখানে কি শেখার মতো আছে। চলো 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 দেখি। শেখার মতো আছে এইটা, দেখ। এই আরেকটা হলো এই। ঠিক আছে, এই। ওকে, এটা হলো L, এটা হলো B, এটা হলো L, এটা হলো B। একবার ঘূর্ণন অক্ষ দিছো এইখানে, একবার ঘূর্ণন অক্ষ দিছো এইখানে। ঠিক আছে, ওকে। তার মানে একবার ঘূর্ণন অক্ষ দিছো B বরাবর, মানে B বরাবর ঘূর্ণন অক্ষ দিছো, আরেকবার ঘূর্ণন অক্ষ দিছো L বরাবর। ঠিক আছে, অথবা L এর উপর লম্বভাবে একবার ঘূর্ণন অক্ষ দিছো, আরেকবার B এর উপর লম্বভাবে ঘূর্ণন অক্ষ দিছো। ঠিক আছে, এইখানে জড়তার ভ্রামকের ফর্মুলা হবে I is equals to 1/3 ml স্কয়ার। এটা তো মাত্রই শিখলাম, মাত্র এটা প্রমাণ করলাম। বলতো তো এই কেসে কত হবে? এই কেসেও কি 1/3 ml স্কয়ার হবে? না, এই কেসে জড়তার ভ্রামক হবে 1/3 mb স্কয়ার। এখানে কিন্তু দৈর্ঘ্য না, প্রস্থের স্কয়ার হবে। ঠিক আছে, তার মানে যে ডাইমেনশনটা বা যে ডিরেকশনটা ঘূর্ণন অক্ষের সাথে লম্বভাবে থাকবে সেইটারই স্কয়ার হবে। আবারও বলতেছি, যে ডাইমেনশনটা ঘূর্ণন অক্ষের সাথে লম্বভাবে থাকবে সেইটারই স্কয়ার হবে। এখানে ঘূর্ণন অক্ষের সাথে লম্বভাবে কে আছে? L, তার স্কয়ার হইছে। এখানে ঘূর্ণন অক্ষের সাথে লম্বভাবে কে আছে? B, তার স্কয়ার হইছে। বুঝছো? খুবই সোজা কাহিনী। 2 ডাইমেনশনের ক্ষেত্রে এটা খালি মাথায় রাখো, মাথায় রাখার দরকার নেই, প্রমাণ তো শিখাই দিছি, তো তুমি প্রমাণ করেও বের করতে পারবা, কোনো সমস্যা নেই। একইভাবে তোমাকে প্রশ্ন করলো, এটা মুছে দেই, এটা তো বুঝছো নাকি? বুঝছো না? পারবে না স্যার? শিওর? ওকে। একইভাবে প্রশ্ন করলো এইটা, দেখো কি প্রশ্ন করেছে। প্রশ্ন করেছে এইটা এরকম, এই আর এখানে বলছে এই। ঠিক আছে, ওকে। বলছে এখানে জড়তার ভ্রামক, দেখো কত হবে এখানে জড়তার ভ্রামক বলো?
2D ক্ষেত্রে কি একদম 1D মতোই হয় না ফর্মুলা? এখানে ঘূর্ণকের সাথে লম্বভাবে কে আছে, বি নাকি এল? কে আছে? এল। কোন ডাইমেনশনটা আছে? এল। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি হবে? I is equals to 1/12 ml squared, একদম 1 ডাইমেনশনালের মতো ফর্মুলা। ঠিক আছে, এখানে কি হবে? এখানে ঘূর্ণকের সাথে লম্ব হবে কে আছে? বি। তাহলে ফর্মুলা হবে 1/12 mb squared। বুঝতে পেরেছো? দেখো, বুঝছো নাকি? দেখো ভাই, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, নাকি আরো ঝামেলা আছে? এগুলো ক্লিয়ার হওয়া লাগবে। চলো 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 চলো, দেখো 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 দেখো, বুঝতে পারিয়াছো নাকি বুঝতে পারো নাই? দেখেন স্যার, বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? এই বুঝতে পারছেন নাকি পাইনি? তো নমস্কার দাদা, ব্যাচ কনক্লুশনে কাজ কি আজকে থেকে নিবেন? হ্যাঁ, কনক্লুশনে তো আজকে রাত 10টায় ক্লাস আছে ভাই। আজকে সেকেন্ড পেপার শুরু হবে না? আজকে তো ব্যাচ কনক্লুশনে, মানে এসএসসি 22-এর যেটা, সেটা কি বলে, সেকেন্ড পেপার শুরু হবে রাত 10টায়। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো লাবিব মোড়ল, তোমারটা হয়েছে ক্লিন দাদা। ক্লিন? এই ক্লিয়ার বলো, ক্লিন শুনতে কেমন লাগে? ক্লিন, হ্যাঁ পুরা ক্লিয়ার। আচ্ছা, নয়েজ, সাবাস, এই তো পোলাপান পারতেছে, জোস হয়েছে। সামনে আগাই, সামনে আগাই, এগুলো সব পারবো। তাহলে কয়টা শিখছি মোটামুটি? একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা। হ্যাঁ, চারটা শিখছি আমরা তাহলে মোটামুটি। সো এটাকে 4 নাম্বার দিতে পারো, এটা 4টা ছিল টোটাল। সো আমরা এখন 5 নাম্বারের দিকে ধাবিত হচ্ছি। কয় নাম্বারের দিকে? 5 নাম্বারের দিকে। ওকে, লেখো রিং। রিং, হ্যাঁ, 5 নাম্বারটা কিসের? রিং। 5 নাম্বারটা কিসের? রিং। চলো, রিং এর জড়তার ভ্রামক বের করবো। কিসের জড়তার ভ্রামক বের করবো? রিং এর জড়তার ভ্রামক। ওকে, চলেন দেখেন রিং আসলে কেমন দেখতে। এই যেমন দেখতে। কেমন দেখতে? এই যেমন। ঠিক আছে, ভিতরটা কি ফাঁপা না? ভিতরটা কি বলো? ফাঁপা, রাইট? ভিতরটা কি? ফাঁপা। ওকে, তোমাকে বলছে এই রিংটার সাথে লম্বভাবে অবস্থিত এবং এর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তার মানে জড়তার অক্ষটা আছে এইভাবে। কিভাবে? এই যে এইভাবে। ঠিক আছে, এই রিংটার ভরকেন্দ্রগামী এবং এই রিংটার সাথে কেমনে লম্ব। যেমন ধরো আমার এই আঙ্গুলের যে রিংটা, এটা যদি মানে রিং হয়, তাহলে আমার এই আঙ্গুল বরাবর আছে হলো ঘূর্ণনক্ষ। ঠিক আছে, যেটা হলো ঘূর্ণনক্ষ। ঠিক আছে, কেউ আবার আরে ভাই ভুল আঙ্গুলে রিং করে ফেলছি, সরি। আচ্ছা, দেখো, সো এটা আমার রিং এবং রিং এর যে আমাদের ভরকেন্দ্রগামী অক্ষটা, যেটা রিং এর সাথে লম্বভাবে অবস্থিত, সেটার সাপেক্ষে কি বের করতে বলছেন? জড়তার ভ্রামক বের করতে বলছেন। ঠিক আছে, তাহলে চলেন আমরা ছোট্ট একটা অংশ নিই। কি নেই? ছোট্ট একটা অংশ নিই। নিলাম ছোট্ট একটা অংশ। এই ধরেন সেই ছোট্ট একটা অংশ, ধরেন এই ছোট্ট একটা অংশের ভর হলো ডিএম, এবং এখান থেকে এটার দূরত্ব কত? রিং এর ব্যাসার্ধের সমান, তাই না? রিং এর প্রত্যেকটা স্থানের দূরত্ব কি হবে? রিং কি সার্কুলার শেপের না? কি সার্কুলার শেপ না? তাহলে এখান থেকে কি হবে? প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কি হবে? সেম হবে, ওর ব্যাসার্ধের সমান হবে। তাহলে ছোট্ট অংশের জড়তার ভ্রামককে আমরা কি লিখতে পারি? DI is equals to DM R squared। একটা কাজ করেন, দুই পাশে ইন্টিগ্রেশন করেন। এইবার মজার ব্যাপারটা দেখেন, এই যে আর, এবার কিন্তু আর ভ্যারিয়েবল না। কেন আর ভ্যারিয়েবল না ভাইয়া? আপনি কেন বলতেছেন আর ভ্যারিয়েবল না? কারণ খেয়াল করেন, প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কিন্তু এখান থেকে সেম। প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব কত? আর তুমি ভালো মতো খেয়াল করো, রিং এর উপর অবস্থিত প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব ঘূর্ণনক্ষ থেকে আর রিং এর ব্যাসার্ধের সমান। সো আর তো এখানে ভ্যারিয়েবলই না, আর কে সিম্পলি বাইরে নিয়ে আসো, তাহলে কি আর স্কয়ার্ড বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএম। যদি এই ক্ষুদ্র অংশটার ভরকে ইন্টিগ্রেট করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, কি পাবো? রিং এর টোটাল ভর পাবো। আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হলো এম আর স্কয়ার্ড, এবং এইটাই রিং এর জড়তার ভ্রামক এম আর স্কয়ার্ড। মানে আমাদের নর্মাল যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা দিয়ে রিং এর জড়তার ভ্রামক বের করা যাবে। কেন? কারণ ঘূর্ণনক্ষ থেকে রিং এর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম ভাই, যেটা কিনা রিং এর ব্যাসার্ধের সমান। এবং আমরা জানি যদি ঘূর্ণনক্ষ হতে বস্তুর প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম হয়, তখন I is equals to mr স্কয়ার দিয়েই জড়তার ভ্রামক পুরোপুরি বের করা সম্ভব। বুঝতে পারছেন? এর জন্যই I is equals to mr স্কয়ার দিয়ে রিং এর জড়তার ভ্রামক বের করা যাচ্ছে। বুঝছেন? শিওর? একদম সোজা। এটা সোজা। এটা কি? এটা ছিল আমাদের রিং। কি ছিল? রিং। রিং। চলো দেখো, বুঝতে পেরেছো? তুলে তুলে সোজা, একদম সোজা। এটার জন্য সময় নষ্ট করা যাবে না, একদম সোজা। কেমন? একদম সোজা। বুঝছো? পারবা শিশু? শিওর পারবা? ওকে, সামনে গেছি। চলো হয়ে যাক, হয়ে যাক। চলো দেখো পরেরটা, চলো পরেরটা 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 লেখো একটা চাকতি। কি লিখবা? লেখো 6 নম্বর। 6 নম্বরে কি লিখবো আমরা? একটা চাকতি। 6 নম্বরে কি লিখবো? চাকতি। কি লিখবো? চাকতি। ওকে, একটা চাকতি। ওকে,
এটা চাকতি, এটা নিরেট বস্তু, এটা একটা নিরেট বস্তু, তাই না? একটা নিরেট বস্তু। এখন আমি যদি এটাকে এইভাবে আঁকি, এইভাবে না এঁকে এইভাবে আঁকি, একটা এরকম একটা বৃত্তের মতো করে আঁকলাম, ধরো এরকম, এই আমার চাকতি, এটা কি আমার একটা চাকতির একটা নিরেট বস্তু। আমাকে বলছে একটা অক্ষ আছে এরকম, চাকতির ভর কেন্দ্রগামী এবং তার সাথে লম্বভাবে অবস্থিত, সে অক্ষের সাপেক্ষে চাকতিটাকে ঘুরাও। এই যে ভর কেন্দ্রগামী এবং লম্বভাবে অবস্থিত অক্ষটার সাপেক্ষে কি করো, চাকতিটাকে ঘুরাও, এবং ঘুরাইলে জড়তার ভ্রামক কত হয় সেটা বের করে দেখাও। এখন আমরা সেটাই করব, ঠিক আছে? এখন দেখো, এই চাকতির জড়তার ভ্রামক বের করার সময় ছোট্ট অংশ তুমি কিভাবে কাটবা? মাথায় রাখো, একটা চাকতি আসলে অনেকগুলা, বলতে গেলে ইনফাইনাইট সংখ্যক রিং এর সমষ্টি। যেমন ধরো, আমি যদি ছোট্ট 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 অসংখ্য রিং এইভাবে যোগ করি, আলটিমেটলি আমি কি পাবো? একটা নিরেট চাকতি পাবো, রাইট? আমি যদি ছোট্ট 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 অনেকগুলা রিং এইভাবে যোগ করি, কি পাবো? একটা চাকতি পাবো। সো একটা চাকতি অ্যাকচুয়ালি ইনফাইনাইট সংখ্যক রিং এর সমষ্টি। সংখ্যক কিসের সমষ্টি? রিং এর সমষ্টি। কিসের সমষ্টি রে? রিং এর সমষ্টি। সো এখানে যখন আমরা ক্ষুদ্র অংশ নিব, আমরা ক্ষুদ্র অংশ হিসেবে কি নিব? একটা রিং নিব, ঠিক আছে? ইনফাইনাইট রিং মিলে একটা চাকতি তৈরি করে। সো আমরা যখন চাকতি থেকে একদম ক্ষুদ্র একটা অংশ নিতে যাব, আমরা কি নিব? ওই ইনফাইনাইট সংখ্যক রিং থেকে ছোট্ট একটা রিংকে নিব। এই হলো সেই ছোট্ট রিং, বুঝতে পেরেছেন? এই হলো সেই ছোট্ট রিং, ওকে? এখন ধরেন ঘূর্ণন অক্ষ হতে এই রিং এর দূরত্ব হলো x, এবং এই রিং এর একটা পুরুত্ব আছে, সেটা হলো dx। কি বললাম? ধরেন ঘূর্ণন অক্ষ হতে এই রিং এর দূরত্ব হলো x, এবং এই রিং এর একটু পুরুত্ব আছে, সেটা কত? dx। কোনো সমস্যা আছে আপনার? নাই। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি, এই রিংটার জড়তার ভ্রামক কত হবে? কি প্রশ্ন করি? এই ছোট্ট রিংটার যেটা x দূরত্ব আছে ঘূর্ণন অক্ষ থেকে, তার জড়তার ভ্রামক কত হবে? আমরা একটু আগে শিখে আসছি রিং এর জড়তার ভ্রামকের ফর্মুলা mr²। তাহলে এই ছোট্ট রিংটার ভর যদি dm হয়, এই ছোট্ট রিংটার ভর যদি dm হয়, এবং যেহেতু সে ঘূর্ণন অক্ষ থেকে x মিটার দূরত্ব অবস্থিত, তাহলে ছোট্ট রিং এর ছোট্ট জড়তার ভ্রামক di কত হবে? dm x²। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে এখানে? নাই? শিওর? আচ্ছা, এবার আসো ডিএম এর মানটা আমাদের বের করা লাগবে। ডিএম এর মান কেমনে বের করব? চলো এই রিংটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি, ছোট্ট রিংটাকে আমরা একটু বাইরে নিয়ে আসি। এই ছোট্ট রিংটার ব্যাসার্ধ কত বলো তো? এই ছোট্ট রিংটার ব্যাসার্ধ হলো x, তাই না? আমরা x ধরেছি, আর ধরিনি, কি ধরেছি? x, এবং তার পুরুত্ব কত? dx। একটা কাজ করো, এটাকে এই বরাবর কাটো, কেটে এমনি করে লম্বা করো, ঠিক আছে? মানে ব্যাপারটা হলো, যেমন ধরো আমি তোমাকে কেমনে বুঝাই, ধরো যে এখানে, হ্যাঁ ধরো একটা রিং, কথার কথা, যে এটা একটা রিং, ঠিক আছে? এটা কি একটা রিং? তাহলে আমি কি করব? দেখো কাছে আসি, এটা একটা রিং, আমি বরাবর কাটবো, কেটে এটাকে লম্বা করব, ঠিক আছে? এমনি ছিল না, গোল হয়েছিল না? এই যে ওর একটা কি আছে, একটা কেন্দ্র থেকে একটা দূরত্ব আছে সার্টেন, ঠিক আছে? এবং ওর কি আছে, একটা পুরুত্ব আছে। আমি কি করবো? এই বরাবর কাটবো, যে বরাবর কাটবো, কেটে কি করবো? এমনি করে লম্বা করবো, আর কিছু না, আমাকে টান টান করবো, সোজা করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি করছি? এমনি করে কাটতেছি, কেটে কি করতেছি? এমনি করে লম্বা করতেছি। চলো, লম্বা করলে আমি কি পাবো? লম্বা করলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এই বৃত্তের পরিধির সমান, তাই না? লম্বা করলে দৈর্ঘ্য কি হবে? এই বৃত্তের পরিধির সমান। ভাই, যে বৃত্তের ব্যাসার্ধ x, তার পরিধি কত? 2πx, তাই না? কত? 2πx। এটা কি হবে? এই কাটা অংশটার দৈর্ঘ্যের সমান, এবং এটার পুরুত্ব কত? dx। তাহলে এটা কি হবে? dx। তাহলে আমি যদি তোমাকে বলি, এটা দেখতে কি একটা আয়তের মতো না? এই হলো তার দৈর্ঘ্য 2πx, এই হলো তার ব্যাস, কি বলে, প্রস্থ dx। তো এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল কত? ছোট্ট অংশটার ছোট্ট ক্ষেত্রফল dA = 2πx dx। কি? 2πx dx। বুঝতে পেরেছো? সো বেসিক্যালি আমি কি করলাম, এই ছোট্ট যে রিংটা, এই ছোট্ট রিং এর ক্ষেত্রফলটা বের করলাম। এই ছোট্ট রিং এর ক্ষেত্রফল বের করলাম কেন? কারণ আমার ছোট্ট রিং এর ভর দরকার। প্রথমে ছোট্ট রিং এর ক্ষেত্রফলটা বের করব, দেন এই ক্ষেত্রফল থেকে এই ছোট্ট রিং এর ভরটা বের করব, ঠিক আছে? কারণ আমরা ডিএমটাকে রাখতে চাই না, ইন্টিগ্রেশনের সময় ঝামেলা। ওকে, এখন ভর কেমনে বের করব? দেখো, এই যে পুরা বস্তুটা, পুরা চাকতিটা, এই পুরা চাকতির ব্যাসার্ধ কত? ধরো এই পুরা চাকতির ব্যাসার্ধ হলো আর, এই পুরা চাকতিটা যাকে আমরা ঘোরাচ্ছি, মেইন যে বস্তুটা আমাদের, তার ব্যাসার্ধ ধরো আর, এবং তার ভর ধরো এম। তাহলে এই চাকতি তো একটা বৃত্তাকার জিনিস, তাই না? তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? πr²। খুবই সিম্পল, তার মানে এই πr² ক্ষেত্রফলের চাকতির ভর কত? m। তাহলে এর একক ক্ষেত্রফলে ভর আছে কতখানি? m/πr²। আমার কতটুকু ক্ষেত্রফলের ভর লাগবে? 2πx dx ক্ষেত্রফলের ভর লাগবে, রাইট? তাহলে 2πx
ডিএক্স, এতটুকু ক্ষেত্রফলে কতখানি ভর আছে, এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই 2 পাই এক্স ডিএক্স। বুঝতে পেরেছো? পাই পাই বাদ থাকতেছে কি 2mx বাই আর স্কোয়ার্ড ডিএক্স। কি থাকতেছে? টুয়াইস mx বাই আর স্কোয়ার্ড ইন্টু ডিএক্স। এটা কি পাইলাম আমরা? এই ছোট্ট অংশটার ভর পাইলাম। তার মানে ডিএম এর পরিবর্তে আমি এটা বসাইতে পারি। চলো ডিএম এর পরিবর্তে এটা বসাই দাও, 2m ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড ইন্টু এক্স কিউব ডিএক্স। ঠিক আছে, এই মানটা বসিয়ে দিয়েছি কার পরিবর্তে? ডিএম এর পরিবর্তে। টুয়াইস এম বাই আর স্কোয়ার্ড এক্স, এক্স স্কোয়ার্ড গুণ হয়ে এক্স কিউব হয়ে গেছে, সাইডে আছে ডিএক্স। ঠিক আছে, তাহলে এখন এটা আমাদের ডিআই, এটাই কি করা লাগবে? ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন করলে আপনি কি পেয়ে যাবেন? পুরা বস্তুটার জড়তার ভ্রামক পেয়ে যাবেন। তাহলে চলেন ইন্টিগ্রেশন করে এই সাইডটা মুছে দিচ্ছি। চলেন ইন্টিগ্রেশন করে এই সাইডটা মুছে দিচ্ছি। এখন দেখেন ইন্টিগ্রেশন করার সময় লিমিট কেমনে বসাবেন। চলেন প্রথমে এইগুলো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন। 2m বাই আর স্কোয়ার্ড, ভিতরে কি থাকতেছে? এক্স কিউব ডিএক্স। লিমিট কি বসাবেন? দেখেন যেখানে ঘূর্ণন অক্ষ আছে সেটা আমাদের কি 0 পয়েন্ট, সেটা কি 0 পয়েন্ট। এখান থেকে এক্স এর ভ্যালু ভ্যারি করে করে কতখানি আগাবো? যতক্ষণ না অবজেক্ট শেষ হচ্ছে ততখানি আগাবো। তাহলে চলো আগের থেকে এই যে অবজেক্ট শেষ। তার মানে কতক্ষণ পর্যন্ত আগানো যাচ্ছে? যতক্ষণ না এক্স এর ভ্যালু এই চাকতির ব্যাসার্ধের সমান হয়। তার মানে এক্স এর ভ্যালুকে আমরা 0 থেকে চাকতির ব্যাসার্ধ পর্যন্ত ভ্যারি করাবো, তাহলে এই সবগুলা রিং কভার হয়ে যাবে। রাইট, দেখো যত রিং আছে সব কভার হয়ে যাবে, সব কভার হয়ে যাবে, তাই না? 0 থেকে আর পর্যন্ত ভ্যারি করালে এক্স এর ভ্যালু যতগুলো রিং আছে সবগুলো কভার হয়ে যাবে এবং আলটিমেটলি সবগুলো ছোট্ট ছোট্ট অংশের জড়তার ভ্রামক যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্স এর লিমিট কি হবে? 0 থেকে আর। দেখো 0 ধরা যদি তোমার ভুল হয় তাহলেই কিন্তু শেষ, লিমিট ধরা ভুল হলেই শেষ, আর প্রমাণ মিলবে না। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তাহলে লিমিট কি হবে? 0 থেকে আর। বুঝতে পেরেছো? চলো এখন মানগুলা বসাও। তাহলে কি আসতেছে? টুয়াইস এম বাই আর স্কোয়ার্ড, এখানে আসতেছে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4, 0 থেকে আর, তার মানে 2m বাই আর স্কোয়ার্ড 1/4 ইন্টু আর টু দি পাওয়ার 4। কাটো কাটো থাকবে আর স্কোয়ার্ড, কাটো থাকবে কি 2, তার মানে হাফ এম আর স্কোয়ার্ড। তার মানে চাকতির জড়তার ভ্রামক কত আসছে? হাফ এম আর স্কোয়ার্ড। ঠিক আছে, এই হলো ফর্মুলা। দেখো বুঝছো কিনা? এই হলো ফর্মুলা। দেখো বুঝতে পেরেছো নাকি বুঝতে পারোনি বলো? দেখেন স্যার, কারোর কোনো ঝামেলা আছে? বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? কোনটা কোনটা বলেন বলেন। আমরা কি বুঝতে পারলাম চাকতির জড়তার ভ্রামক কেমনে করে বের করা হয়েছে? যদি প্রমাণ মনে থাকে হ্যাটস অফ, অনেক ভালো, অনেক জোস, খুব সুন্দর আগাচ্ছ। যদি মনে না থাকে অ্যাটলিস্ট ফর্মুলা মুখস্থ করা লাগবে, ইউ হ্যাভ নাথিং টু ডু। ঠিক আছে, বাট মুখস্থটা অবশ্যই বুঝে বুঝে করি না অ্যাটলিস্ট, দেন আপনার জন্যই সেটা ভবিষ্যতে ভালো হবে। ঠিক আছে, পুরাই পানি ভাত দাদা জি, সবই একই সিস্টেম। একবার বুঝে গেলে আসলে আর কোনো প্যারাই নেই, একবার একটা ধরে ফেলতে পারলে আসলে আর কোনো প্যারাই নেই। বইয়ের মধ্যে বড় বড় প্রমাণ দেখে মনে হয় অনেক কঠিন, কি করব না করব। ঠিক আছে, বাট আমার মনে হয় একবার ধরতে পারলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর লিমিট গেস করাটা একবার, হ্যাঁ, যেখানে ঘূর্ণন অক্ষ থাকবে সেটা 0 পয়েন্ট, সেখান থেকে একদম এক্স এর ভ্যালু যত পর্যন্ত হওয়া সম্ভব তত পর্যন্তই হবে লিমিট। ঠিক আছে, এক্স এর মান মানে যেখানে আমাদের ঘূর্ণন অক্ষ আছে সেখানে এক্স এর মান 0। ঠিক আছে, সেখানে এক্স এর মান কত? 0। ওকে, সেখান থেকে এক্স এর ভ্যালু সর্বোচ্চ যতখানি হইতে পারে সেটা আমাদের লিমিট। এখন তুমি বলতে পারো যে ভাইয়া এই পাশ থেকে এখানে শুরু করলাম না, এই পাশে আর ধরে যদি এই পাশে মাইনাস আর বলতাম, দেন মাইনাস আর থেকে আর পর্যন্ত লিমিট নিতাম, তাহলে কি সমস্যা ছিল? সমস্যা ছিল কি? তাহলে একই চাকতি দুইবার কাউন্ট হয়ে যেত, একই রিং দুইবার কাউন্ট হয়ে যেত। কেমনে? দেখো, একই রিং দুইবার কাউন্ট হয়ে যেত। কেমনে দেখাচ্ছি দেখো। ধরো তুমি এখান থেকে শুরু করছো, একবার এই পর্যন্ত গেছো আর একবার ওই পর্যন্ত গেছো মাইনাস আর। ভাই এখানে আসলা, এইটা যা রিং এটাও কি একই রিং না? এইটা যে রিং এটাও কি একই রিং না? এইটা যে রিং এটাও কি একই রিং। তুমি একই রিং দুইবার করে কাউন্ট করে ফেলতেছো, তখন ভুল হইতো। ঠিক আছে, একটা ছোট্ট অংশ যেন একবারই কাউন্ট হয়, দুইবার না। ঠিক আছে, এমন ভাবে লিমিট নেওয়া লাগবে। ওকে, ঠিক আছে, চলেন 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 চলেন। কি শিখবো এখন? আরেকটু কঠিন দেখে কিছু শিখি। আরেকটু কঠিন দেখে কি আছে ভাইয়া? চলো দেখি কি আছে। চলো, আমি তো নিজেও জানি না কি আছে, দেখি কি আছে। চলো বাচ্চারা, এই চল দেখ। ধর বলছি 7 নাম্বার, 7 নম্বরে কি বলছে? এরকম কিছু বলছে, একটা রিং আছে যার ভিতর, একটা চাকতি আছে যার ভিতরে আবার ফাঁপা। ঠিক আছে, তার মানে চাকতির এই অংশটা ফাঁপা। হ্যাঁ, এই ভিতরের অংশটার ব্যাসার্ধ R1 এবং বাইরের অংশটার ব্যাসার্ধ R2। তোমাকে বলছে এই যে এই পয়েন্টটা দিয়ে একটা ঘূর্ণন অক্ষ গেছে। ঠিক আছে,
যদি এই ঘূর্ণকের সাপেক্ষে এটাকে ঘোরানো হয় তাহলে জড়তার ভ্রামক কত হবে সেটা বের করতে বলছে। খুবই সিম্পল। একটা চাকতি আছে যার ভিতরে কি ফাঁপা, আগের বার কিন্তু পুরোটা নিরেট ছিল, রিং এর ক্ষেত্রে পুরোটাই ফাঁপা ছিল, বাট এবার না পুরোটা নিরেট না পুরোটা ফাঁপা, কিছুটা ফাঁপা বাকিটা নিরেট। প্রশ্ন করছে এইটার জড়তার ভ্রামক কত। ঠিক আছে, একদম একই সিস্টেম। যারা মানে একটু চালাক তারা অলরেডি ধরে ফেলছো এটা কেমনে করা লাগবে, বাট যারা এখনো বুঝো নাই তাদের জন্য আবার করতেছি। দেখো, তো আমরা কি করব, আবারও ছোট্ট একটা রিং নিব, ছোট্ট একটা কি নিব, রিং নিব, ধরবো এই রিং এর পুরুত্ব হলো dx এবং ঘূর্ণন অক্ষ হতে এই রিং এর দূরত্ব হলো x। ঠিক আছে, ওকে। তাহলে এই রিংটা, যে ছোট্ট রিংটা আমরা কনসিডার করলাম, এই যে ছোট্ট রিংটা আমরা কি করলাম, কনসিডার করলাম, এই ছোট্ট রিং এর জড়তার ভ্রামক কত হবে? এই ছোট্ট রিংটার জড়তার ভ্রামক কত হবে বলো? ছোট্ট রিং এর জড়তার ভ্রামক ছোট্ট ডিআই ইজ ইকুয়ালস টু ছোট্ট ডিএম ইনটু এক্স স্কয়ার। এই ছোট্ট ডিএম এর মান কত হবে একটু আগে আমরা বের করা শিখছিলাম। দেখো এইবার দেখো, ভালোভাবে দেখো, এই যে আমাদের যে চাকতিটা, ঠিক আছে, আমাদের যে চাকতিটা, এই চাকতিটার ক্ষেত্রফল কত বলতো আমায় কেউ? এই চাকতির ক্ষেত্রফল বলতে পারবা কেউ? এই চাকতির ক্ষেত্রফল কত হবে? এই চাকতির ক্ষেত্রফল হবে পাই r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড। এর নিয়ে কারো ডাউট আছে? এই চাকতির ক্ষেত্রফল পাই r2 স্কয়ার্ড মাইনাস পাই r1 স্কয়ার্ড, কারণ ভিতরের অংশ তো কিছু না, এর তো ক্ষেত্রফল হিসেবে কাউন্ট হবে না। ক্ষেত্রফল হিসেবে কতটুকু কাউন্ট হবে? এই যে এইটুকু। এটুকুর ক্ষেত্রফল কত? এটুকুর ক্ষেত্রফল হলো পাই r2 স্কয়ার্ড মাইনাস পাই r1 স্কয়ার্ড। এটুকুর ভর কত? সাপোজ m কেজি। তাহলে আমরা বলতে পারি এতটুকু ক্ষেত্রফলের মধ্যে ভর আছে কতখানি? m কেজি। আমার কতটুকু ক্ষেত্রফলের ভর জানা লাগবে? আমার এই ছোট্ট অংশটার ভর বা ডিএমটা জানা লাগবে। এই ছোট্ট অংশটার ভর কত? দেখেন, ছোট্ট অংশটাকে কেটে যদি আমরা করে লম্বা করি তাহলে ছোট্ট অংশের দৈর্ঘ্য কি হবে? এটার পরিধির সমান। এটার ব্যাসার্ধ কত? এক্স। এই রিংটার, যে রিংটা তুমি ছোট্ট রিংটা নিলা সেটার ব্যাসার্ধ কত? এক্স। তাহলে এই ছোট্ট রিংটার পরিধি কত? এই রিংটার পরিধি কত? 2 পাই এক্স। কত? 2 পাই এক্স। এবং ওর পুরুত্ব কত নিছো? dx। তাহলে ছোট্ট রিংটার ক্ষেত্রফল কত হবে? 2 পাই এক্স dx। বুঝতে পেরেছো ছোট্ট রিংয়ের ক্ষেত্রফল কত হবে? 2 পাই এক্স dx। আমার কি লাগবে? এই ক্ষেত্রফলের ইকুইভ্যালেন্ট ম্যাসটা লাগবে, কারণ আমি ডিএম এর ভ্যালুটা বের করতে চাচ্ছি, এবং ডিএম কি? এই ক্ষেত্রফলটুকুর ভর। তার মানে এই ক্ষেত্রফলটুকুর ভরটা আমার বের করা লাগবে। তাহলে এই ক্ষেত্রফলটুকুর ভর কত হবে? 2 পাই এক্স dx এর ভর। 2 পাই এক্স dx এর ভর হবে m মাল্টিপ্লাইড বাই 2 পাই এক্স dx ডিভাইডেড বাই পাই r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড। তাহলে পাই পাই বাদ, তাহলে কি আসতেছে? 2mx ডিভাইডেড বাই r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড ইনটু dx। বুঝেছো? কোনো সমস্যা আছে? এইটাই কি? এইটাই আমাদের dm। এটাই কি আমাদের dm। চলো এবার dm এর মানটা বসাই দাও। এবার কি করো? dm এর মানটা বসাই দাও। এটা মুছে দিই। এবার আমরা dm এর মানটা বসাই দিই। দেখো dm এর মানটা বসাইলে কি হয়? যদি dm এর মানটা আমরা বসাই দেই, কি আসবে? 2mx বাই r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড, আর এখানে একটা x স্কয়ার্ড আছে, x কিউব হয়ে যাবে dx। আই গেস ঠিকঠাক লিখছি, ঠিক আছে? এখন কি করা লাগবে? এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে। তার মানে i ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 2mx কিউব ডিভাইডেড বাই r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড ইনটু dx। বলো লিমিট কি হবে? তাহলে তো লিমিট কি হবে? লিমিট হবে r1 থেকে r2। ঠিক আছে, এটা 0, বাট মাঝখানে এখানে তো কোনো বস্তুই নাই। সো তুমি এখানে কি অ্যাড করবা? এখান থেকে এই পর্যন্ত কোনো বস্তু আছে? নাই তো। সো তুমি লিমিট শুরু থেকে r2 পর্যন্ত তো নেওয়ার তো কোনো মানে হয় না, কারণ এটুকুর মধ্যে কোনো বস্তুই নেই, তাই না? আমাদের অবজেক্ট শুরু হয়েছে কোন জায়গা থেকে? r1 থেকে। সো x এর ভ্যালু কই থেকে শুরু করব? r1 থেকে যাব কোন পর্যন্ত? r2 পর্যন্ত। বুঝতে পেরেছো? একদম সোজা। ওকে, চলো ইন্টিগ্রেশন করে ফেলেন। এই পার্টটা কি আমাদের কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসেন। টুয়াইস m ডিভাইডেড বাই r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড, এটা কি বাইরে? x কিউব কে ইন্টিগ্রেশন করলে কি হবে? x টু দি পাওয়ার 4/4, x টু দি পাওয়ার 4/4। লিমিট কি হবে? r1 থেকে r2। চলেন এখন লিমিটটা বসান। যদি কাটাকাটি করি তাহলে যেটা থাকতেছে আমাদের m/2 r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড, আর ওইখানে যদি লিমিট বসাই দেই তাহলে যেটা থাকতেছে r2 টু দি পাওয়ার 4 মাইনাস r1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এই পাশটা মুছে দিচ্ছি কারণ আমার জায়গা লাগবে, এই প্রমাণটা একটু বড়ই আছে। ঠিক আছে, সো চলেন এখন মান বের করি আমরা। i ইজ ইকুয়ালস টু m ডিভাইডেড বাই 2 ইনটু r2 স্কয়ার্ড মাইনাস r1 স্কয়ার্ড, আর উপরে কি আছে? r2 টু দি পাওয়ার 4 মাইনাস r1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটাকে যদি একটু ভাঙাই তাহলে কি হবে? r2 স্কয়ার্ড প্লাস r1 স্কয়ার্ড মাল্টিপ্লাইড বাই
r2 স্কোয়ার্ড মাইনাস r1 স্কোয়ার্ড, তার মানে এইটা যাবে বাদ, কি থাকবে m/2 মাল্টিপ্লাইড বাই r2 স্কোয়ার্ড প্লাস r1 স্কোয়ার্ড। এই হবে আমাদের টোটাল জড়তার ভ্রামক এই চাকতির জন্য, ঠিক আছে। যদি এরকম চাকতি থাকে যেটা আসলে না পুরোটা হলো না পুরোটা নিরেট, তখন এই ফর্মুলা দিয়ে করা লাগবে, যেখানে r2টা তার আউটার সারফেস বা আউটার লেয়ারের রেডিয়াস বা ব্যাসার্ধ এবং r1টা তার ইনার লেয়ার বা ইনার সারফেসের রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে। দেখেন স্যার বুঝছেন কিনা, একটু কঠিন লাগতে পারে বাট কিছু করেন নাই, শিখা লাগবে, ঠিক আছে। দেখেন বুঝতে পেরেছেন কিনা, মানে আপনি যদি নিজেকে আগে রাখতে চান দেন এগুলো শিখতে হবে, আপনি যদি চান যে পরে শিখবেন আপ টু ইউ, আমার কোনো আপত্তি নেই, আপনি যেটা কমফোর্টেবল, ঠিক আছে। আমার শেখানোর দরকার আমি শিখাচ্ছি, আপনার যদি মনে হয় আপনি শিখতে চান অবভিয়াসলি ইউ ক্যান লার্ন, যদি একটু ইফোর্ট দেন। আর যদি মনে হয় যে না থাক বাদ দিই গা ছাড়া ভাব, তাইলে আর আমি কি করতে পারি ভাই। দেখো বুঝছো কিনা, দেখো 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 বুঝতে পারছো নাকি বুঝতে পারো না, বলো বলো স্যার আমরা কি বুঝতে পারছি নাকি কারো কোনো সমস্যা আছে, বলেন বলেন কারো কোনো সমস্যা আছে নাকি বুঝতে পারছি। দেখেন এই দেখো 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 বুঝলাম নাকি বুঝলাম না, দেখতে দেখতে কিন্তু 7টা প্রমাণ হয়ে গেল আমাদের, ঠিক আছে। 7টা জড়তার ভ্রামকের প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে, একদম ক্লিয়ার। ভাই কঠিন হলেও শিখাবেন, সব অ্যাডমিশনেও যাতে লাগে, জি এর জন্যই শিখাচ্ছি ভাই, বা শিখানোর চেষ্টা করতেছি যেন আলটিমেটলি তোমরাই বেনিফিটেড হও, ঠিক আছে। ওকে চলেন তাহলে সামনে এগারো যাক, হয়েছে হয়েছে পারবো শিওর, চলে 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 চলো 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 বাচ্চারা চলো দেখি কি করা যায়, চলো দেখি, চলো 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 চলো, দিলাম মুছে, দিলাম দিলাম দিলাম। এবার আমরা যেটা শিখবো, আমরা শিখবো এবার সিলিন্ডারের জন্য। কার জন্য? সিলিন্ডারের জন্য। সিলিন্ডারেরটা মনে রাখার খুব সোজা একটা টেকনিক আছে, ঠিক আছে। আমি সিলিন্ডারেরটা বেশি ডেপথে যাব না, এটা একদম ইজিলি তোমাদের মনে থাকবে, আমি শিখাই দিচ্ছি। দেখো দেখো সিলিন্ডারের জড়তার ভ্রামক, ঠিক আছে, সিলিন্ডার, হ্যাঁ এটা হলো 8 নাম্বার। এখন সিলিন্ডারও 3 টাইপের হইতে পারে, চাকতি যেরকম 3 টাইপ, সিলিন্ডারও সেরকম 3টা হইতে পারে। একটা হইতে পারে পুরা ফাঁপা সিলিন্ডার, একটা হইতে পারে পুরা নিরেট সিলিন্ডার, আর একটা হইতে পারে না পুরা ফাঁপা না পুরা নিরেট, মানে মাঝখানে একটু ফাঁপা আছে বাকিটা নিরেট, ঠিক আছে। সো প্রথমে যেটা আসতেছে এটা কি পুরো ফাঁপা, পুরো ফাঁপা সিলিন্ডার, ঠিক আছে, পুরো কি ফাঁপা সিলিন্ডার। যদি সিলিন্ডারটা পুরোপুরি ফাঁপা হয়, ধরো এরকম, হ্যাঁ এরকম, কি হবে এটার জড়তার ভ্রামক বলো আমাকে। বলছে এই সিলিন্ডারের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করে দেখাও। সিলিন্ডারের ব্যাসার্ধ বলে দিয়েছে আর এবং ভর এম, কি হবে যদি ভালো মতো খেয়াল করো, আমি যদি একটার পর একটা রিং বসাই, আমি যদি একটার পর একটা রিং বসাই, একটার পর একটা রিং বসাই, একটার পর একটা রিং বসাই, আলটিমেটলি একটা ফাঁপা সিলিন্ডার তৈরি হবে না? তুমি একটা কথা বলো, আমি যদি একটার পর একটা রিং বসাই কি তৈরি হবে? একটা ফাঁপা সিলিন্ডার তৈরি হবে, ঠিক আছে। একটার পর একটা রিং বসাইলে কি হবে? ফাঁপা সিলিন্ডার তৈরি হবে। বুঝতে পারছো? বুঝছো না? একদম সিম্পল না? আচ্ছা তাহলে চলো আমি কি করতেছি, ছোট্ট একটা অংশ কেটে নিচ্ছি। এই ছোট্ট একটা অংশ কি হবে? একটা রিং হবে, ঠিক আছে। ধরেন ধরেন এই ছোট্ট অংশটার, সাপোজ এই ছোট্ট অংশটা, ঠিক আছে, যেটা আমাদের ব্যাসার্ধ কি বলে পুরুত্ব, সেটা আপনি ধরেন কথা কথা কিছু একটা ধরে নেন, র্যান্ডম ধরেন ডিএক্স ধরে নেন, ঠিক আছে, ধরে নেন ডিএক্স। ঘূর্ণন হতে এই ছোট্ট অংশটার দূরত্ব কি হবে? এক্স। অবশ্যই এক্স হবে ভাই, কারণ এক্স বা আর, তুমি আরও ধরে নিতে পারো, এক্স ইজ ইকুয়ালস টু আর হবে এখানে, ঠিক আছে, কারণ এটা ব্যাসার্ধের সমান হবে। আরে ভাই এখনো বুঝো নাই? না বুঝলে দেখো আমি যেখানে আঁকতেছি, এখানে আঁকলে একদম বুঝে যাবো। আমি যে ছোট্ট অংশ হিসেবে এটা কনসিডার করি সিলিন্ডারের, তুমি মাঝখানটাও নিতে পারো, সমস্যা নেই। আমি ধরো এটা কনসিডার করছি, এটাকে একটা রিং হবে না? একটা সিলিন্ডার কি অনেকগুলো রিং পর পর উপরে নিচে বসিয়ে একটা রিংয়ের উপর আরেকটা বসাইলে কি একটা ফাঁপা সিলিন্ডার তৈরি হয়ে যাবে না? খুবই সিম্পল কনসেপ্ট না? বুঝছো? এখন আমি যদি এই সিলিন্ডার থেকে ছোট্ট একটা অংশ কেটে নিই, সেটা কি হবে? একটা রিং হবে। সেই রিংয়ের ব্যাসার্ধ কত হবে? সিলিন্ডারের ব্যাসার্ধের সমান। সো আমি কি করলাম, এখান থেকে এই রিংয়ের ছোট্ট বা এই ছোট্ট অংশটা, এই ছোট্ট রিংটা, এটার ভর আমি ধরলাম ডিএম। এই ছোট্ট রিংটার ভর আমি কত ধরলাম? ডিএম, ঠিক আছে। তো এই ছোট্ট রিংয়ের জড়তার ভ্রামক কত হবে? ছোট্ট রিংয়ের জড়তার ভ্রামক হবে ডিএম আর স্কোয়ার। বুঝতে পেরেছো? এটা কি ছোট্ট রিংয়ের জড়তার ভ্রামক। এখন যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে কি পাওয়া যাবে? এই পুরো সিলিন্ডারের জড়তার ভ্রামক পাওয়া যাবে, কারণ এই ছোট্ট ছোট্ট রিং মিলেই এই ফাঁপা সিলিন্ডারটা তৈরি করেছে, ফাঁপা সিলিন্ডারটা তৈরি করেছে। কেয়ারফুল, যদি ভালো মতো খেয়াল করেন, আর কিন্তু একটা কনস্ট্যান্ট, হ্যাঁ
খেয়াল করেন এই ঘূর্ণন অক্ষ থেকে সবসময় সিলিন্ডারের প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সেম। ভাই আসলেই তো সেম, এটা কি ডিফার করতেছে? না, সবসময় সেম থাকতেছে। ফাঁপা না, এখান থেকে সবসময় দূরত্ব কি থাকতেছে? সেমই তো থাকতেছে। বুঝছো আমার কথা? শিওর। তার মানে আরটা কি একটা কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো। আর স্কোয়ার্ড ইন্টিগ্রেশন অফ ডিএম, যদি ছোট্ট ছোট্ট ভরগুলোকে যোগ করা হয় কি পাওয়া যাবে? এই পুরো বস্তুটার ভর পাওয়া যাবে, যেটা হলো অ্যাকচুয়ালি এম। তার মানে ফর্মুলা আসতেছে এম আর স্কোয়ার। তার মানে একটা ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক হলো এম আর স্কোয়ার, যেটা বেসিক্যালি একটা রিং এর জড়তার ভ্রামকের সমান। ঠিক আছে, মাথায় রাখবা সিলিন্ডার একটার উপর একটা যে অবজেক্ট বসিয়ে সিলিন্ডারটা ক্রিয়েট করা হবে, সিলিন্ডারের জড়তার ভ্রামক সেই অবজেক্টের সমান হবে। এটা টেকনিক মনে রাখার জন্য, ঠিক আছে? অথবা তুমি ফর্মুলা প্রমাণও করতে পারো, প্রমাণ করা খুব কঠিন কিছু না, একদমই সোজা। বাট টেকনিক যদি মনে রাখতে চাও, একটার পর একটা যে অবজেক্ট বসিয়ে সিলিন্ডার ক্রিয়েট করা হবে, যে টাইপের সিলিন্ডার বলবে সেই টাইপের সিলিন্ডার ক্রিয়েট করা হবে, সিলিন্ডারের জড়তার ভ্রামক সেই অবজেক্টের জড়তার ভ্রামকের সমান হবে। যেমন একটা ফাঁপা সিলিন্ডার কেমনে তৈরি করা হয়? অসংখ্য রিং একটার উপর একটা বসিয়ে। তার মানে ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক একদম হুবহু রিং এর জড়তার ভ্রামকের সমান হবে। ঠিক আছে, এবার আসো নিরেট সিলিন্ডার, বুঝে যাবে, এখন বুঝে যাবে। চলো নিরেট সিলিন্ডার 9 নম্বর। 9 নম্বরে কি বলেছে? নিরেট সিলিন্ডার। ওকে, কি নিরেট সিলিন্ডার? বলো নিরেট সিলিন্ডার কেমনে বানাবো? তুমি বলো, আমি এখন কিছু বলবো না, তোমরা বলো একটা নিরেট সিলিন্ডার তুমি কেমনে বানাবো? মানে তার ভিতরে পুরোটাই মেটেরিয়াল আছে, কেমনে বানাবা তুমি একটা নিরেট সিলিন্ডার? বলো, একটা নিরেট সিলিন্ডার, ঠিক আছে? তোমাকে বলছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরাও, জড়তার ভ্রামক কত। কেমনে বানাবা তুমি এই নিরেট সিলিন্ডার? তুমি বলো কেমনে বানাবা? ভাই তুমি একটা কাজ করো না, অনেকগুলো চাকতি বসাও না, একটার উপর আর একটা, একটার উপর আর একটা চাকতি বসাও, একটার উপর আর একটা চাকতি বসাও, এরকম অসংখ্য ইনফাইনাইট সংখ্যক চাকতি বসালে কি হবে? একটা নিরেট সিলিন্ডার তৈরি হয়ে যাবে, কারণ চাকতি তো নিজেই নিরেট। তাহলে এই সিলিন্ডারটা যে অবজেক্ট দিয়ে তৈরি হচ্ছে, এই সিলিন্ডারের জড়তার ভ্রামক কি হবে? সেই অবজেক্টের জড়তার ভ্রামকের একদম হুবহু সমান। ঠিক আছে, আর তাও যদি বিশ্বাস না হয় তাহলে ছোট্ট একটা অংশ নাও, ছোট্ট অংশটা কি হবে? একটা চাকতি হবে। এই চাকতির ভর যদি ডিএম হয় তাহলে এই চাকতির জড়তার ভ্রামক কত হবে? আমরা জানি চাকতির জড়তার ভ্রামক ইজ ইকুয়ালস টু হাফ এম আর স্কোয়ার, তার মানে হাফ এম ডিএম আর স্কোয়ার। ঠিক আছে, এখন এটাকে ইন্টিগ্রেশন করো, আর কি আমাদের কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, হাফ আর স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএম করলে কি হবে? এমই হয়ে যাবে, তার মানে হাফ এম আর স্কোয়ার। বিশ্বাস না হলে আপনি করে প্রমাণ করে দেখতে পারো, একই রেজাল্টই আসবে। ঠিক আছে, আলাদা আসার কোনো চান্সই নাই। ওকে, সো আলটিমেটলি একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক কি হবে? হাফ এম আর স্কোয়ার। ঠিক আছে, আর মনে রাখার জন্য এইভাবে মনে রাখতে পারেন, সিলিন্ডারটা যে অবজেক্টটা দিয়ে তৈরি হচ্ছে, একটার পর একটা যে অবজেক্ট বসিয়ে আমরা এই সিলিন্ডারটা ক্রিয়েট করতেছি, সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সেই অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়ার হুবহু সেম। বুঝতে পেরেছেন? খুবই সিম্পল হয়েছে। পারবো? শিওর। চলেন 10 নম্বরে যাই। হয়েছে? পারবো? চলো 10 10 10 10 10 দেখি 10 নম্বরে কি বলছে। চলো 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 10 নম্বরে কি বলছে? 10 নম্বরে আরেকটা টাইপের সিলিন্ডারের কথা বলছে। 10 নম্বরে কি বলছে? আরেকটা টাইপের সিলিন্ডারের কথা বলছে। চলো দেখো 10 নম্বরে কি বলছে। 10 নম্বরে বলছে না ফাঁপা না নিরেট টাইপ সিলিন্ডার। ঠিক আছে, না ফাঁপা না নিরেট টাইপ সিলিন্ডার। তোমাকে বলছে এর ভিতরের যে সারফেসটা সেটার ব্যাসার্ধ হলো R1, বাইরের সারফেসটার ব্যাসার্ধ হলো R2। বলছে জড়তার ভ্রামক কত? ভাই আমার মনে হয় না এটার প্রমাণ আর তোমাদের দেখানোর দরকার আছে, কারণ এটা এতক্ষণ ধরে বলেই আসতেছি। আই হোপ এখন এতক্ষণে বুঝে যাওয়ার কথা। R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। ঠিক আছে, মানে যে এই টাইপের চাকতির জন্য যে জড়তার ভ্রামক ছিল সেইটা যা, এইটাও একদম হুবহু তাই হবে। ঠিক আছে, ওরকম অসংখ্য চাকতি বসিয়েই তো এটা তৈরি করা হয়েছে, রাইট? সো ওইটাও যা হবে এইটাও তাই হবে। বিশ্বাস না হলে এতক্ষণ ধরে যেমন করে প্রমাণ করলাম, একটা ট্রাই করে দেখো নিচে, একদম হুবহু সেম আসবে। ঠিক আছে, এই পার্টটা তো কনস্ট্যান্ট, বাইরে চলে আসবে, ডিএম থাকবে, ডিএম কে ইন্টিগ্রেশন করবে, এম হয়ে যাবে, শেষ। বুঝছো? কঠিন কিছু এগুলা, একদম সোজা। ঠিক আছে, বুঝছেন? পারবেন পারবেন পারবেন। অনেকগুলোর প্রমাণ শিখলাম আছে। ঠিক আছে, বাইগুলার ফর্মুলা লিখে দিচ্ছি, যদিও বইয়ের মধ্যে আছে। আর শিখাই লাগবে 2টা জিনিস, আর কিছু শিখা লাগবে না। আর 2টা জিনিস শিখা লাগবে, চলো। আর 2টা জিনিস শিখা লাগবে আপাতত ফর্মুলার মধ্যে, একটা হলো ফাঁপা গোলক আর একটা হলো নিরেট গোলক। ঠিক আছে, আর কিছু লাগতেছে না। লেখো 11 লেখো ফাঁপা গোলক। ফাঁপা গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে, ফাঁপা গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। আর 12 হলো নিরেট গোলকের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে
জড়তার ভ্রামক। একটা ফাঁপা গোলকের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর একটা কি নিরেট গোলকের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এই যদি হয় ফাঁপা গোলক, এই যদি হয় তার ব্যাসার্ধ আর, এই যদি হয় নিরেট গোলক, এই যদি হয় তার ব্যাসার্ধ আর, এই যদি হয় তাদের ভরকেন্দ্রগামী অক্ষ, তাহলে এই অক্ষের সাপেক্ষে ফাঁপা গোলকের জড়তার ভ্রামক হবে 3/2 সরি 2/3 এম আর স্কোয়ার, যেখানে এমটা তার ভর আরটা তার ব্যাসার্ধ। আর নিরেট গোলকের ক্ষেত্রে হবে I is equals to 2/5 এম আর স্কোয়ার, যেখানে এমটা তার ভর আরটা তার ব্যাসার্ধ। দেখো কারো কোনো ঝামেলা আছে কিনা, দেখেন দেখেন দেখেন, কারো কোনো রকম কোনো ঝামেলা আছে নাকি সবার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে? এই মোটামুটি 12টা যা শিখালাম এগুলো দিয়ে চলে যাবে, আরো টুকটাক যা যা লাগবে। এখনো তো শেষ হয় নাই জড়তার ভ্রামকের ক্লাস, মাত্র 2টা ক্লাস হইলো জড়তার ভ্রামকের, আর একটা ক্লাস তো লাগবেই। জড়তার ভ্রামকের উপপাদ্য আছে এখন 2টা, সেই 2টো উপপাদ্য শিখা লাগবে, জড়তার ভ্রামকের ম্যাথ করা লাগবে, ঠিক আছে, আছে অনেক কিছুই আছে এখন। ওকে, যাই হোক দেখেন এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি নাই, ডু লেট মি নো, আমাকে একটু জানাও। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে নাকি নাই আমাকে একটু কষ্ট করে জানাও। চলেন দেখেন, বলেন কারো কি কোনো রকম কোনো সমস্যা আছে নাকি সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পারলে তো খুব ভালো, আমার তো কোনো আপত্তি নাই, তাহলে খুব খুশি হব। দাদা গতকালকের প্রমাণটা একটু দেখাবেন। কোনটা গতকালকের, কোন প্রমাণটা ভাই? বুঝি নাই দাদা, গোলকের প্রমাণটা একটু দেখাবেন ভাই। আজকে আর না রে ভাই, আজকে আর না, আজকে না, কারণ আজকে অলরেডি 10টা প্রমাণ গেছে। গোলকের প্রমাণ আর আজকে যাচ্ছি না। তোমাদের যদি প্রমাণ দরকার হয় আমি বলি, শুনো, যেমনে করাইছি হুবহু অমনি, যেমনে করাইছি একদম হুবহু অমনি, ঠিক আছে, মানে এখানে আলাদা করে কিচ্ছু নাই, একদম সোজা জিনিস, ঠিক আছে। একবার ট্রাই করে দেখো, যদি না পারো আমি আসি বুঝাই দিবনি, সমস্যা নাই। যদি না পারো বলিও, বইটা একবার দেখো, একবার খুলো। এতক্ষণ তো 10টা যে শিখাইলাম ওই একই টাইপই তো ভাই, একবার খালি অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। ম্যাথ করতে গেলে সমস্যা বের হয়ে যায়, না না সমস্যা বের হবে না, সমস্যা নেই, হোপফুলি আরও সোজা লাগবে, ঠিক আছে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আপনারা যারা এখনো ভর্তি হন নাই আমাদের এই কোর্সে চাইলে ভর্তি হতে পারেন, মানে বেশ আই থিঙ্ক অনেক ইফেক্টিভ হবে আপনার জন্য। হোপফুলি মাত্র 1500 টাকায় পুরো ফিজিক্স ফার্স্ট পেপার, আই থিঙ্ক ইটস ইফেক্টিভ, ঠিক আছে। যদি আপনার মনে হয় আপনি আমার পড়া বোঝেন, দেন অবভিয়াসলি ইউ ক্যান জয়েন দিস কোর্স, হোপফুলি ইট উইল বি বেনিফিশিয়াল টু ইউ, ঠিক আছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, তার আগ পর্যন্ত টেক কেয়ার।